টাকার নিয়ত নিয়ে এসেছিলে নাকি? আজই চলে যেতাম নাকি তাহলে? রাতটা তো থাকতাম। তো থাক না ভিলায়। তোমার বৌমা থাকবে তোমার বাপের বাড়ি, আমি থাকবো আমার বাপের বাড়ি, দুজনে দুই মেরুতে। বিষয়টা তো মোটেও পছন্দ হচ্ছে না আমার। তাহলে কি করতে বলছিস? বউকে আমার সাথে রাখতে চাচ্ছি। এক কাজ কর, তাহলে তুই শ্বশুর বাড়ি চলে যা, তাহলেই তো হয়ে যায়। বিষয়টা মন্দ না, কিন্তু আমার পছন্দ হচ্ছে না। তারা আমায় বলে নিয়ে যেতে, সে দেশে যাবো আমি। আমিরুল সুলতান তপ্ত শ্বাস ফেলল। আচ্ছা, দেখছি কি করা যায়। হুট করে এসে বউ বউ করছিস, বিষয়টা দেখছি ভীষণ চোখে লাগছে। বাজে বকো না, নিজেরই তো বউ, পরের বউ তো না আমার। চোখে লাগবে কেন? আশ্চর্য। যা ব্যবস্থা করো গিয়ে। রুমাইসা এসে ডাকলো সোলেমানকে। মেহরিনকে নাকি এখন নিয়ে যাওয়া হবে ওর বাবার বাসায়। সোলেমান সেটা শুনে বলল। ভেতরে কে কে আছে? সেরিন আপু নেই, মেহরিন একাই আছে। সোলেমান ফোনটা পকেটে ভরে কেবিনের দিকে হাঁটা ধরল। আসলে মেহরিন ব্যতীত কেউ নেই। সোলেমান গিয়ে মেহরিনের পাশে বসলো। মেহরিন সোলেমানের মুখের দিকে তাকালো। কপালটা তার কুঁচকে আছে। রেগে বা বিরক্ত হয়ে আছে নাকি কোনো কিছু নিয়ে? কিছু নিয়ে বিরক্ত নাকি? সোলেমান মেহরিনের মুখের দিকে না তাকিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে বলল। তুমি ও বাড়ি যেতে চাও? আপনি যেতে দিলে যাবো। সোলেমান এবার মেহরিনের দিকে তাকালো। যদি না দিই? তাহলে যাব না। সোলেমান কিছুক্ষণ চুপ থেকে বলল। ঠিক আছে, বাধা দেব না। বাবা মেয়ের সাথে যাও, আমি ঢাকা ব্যাক করব। সোলেমানের এই কথাটা মোটেও ভালো লাগলো না মেহেরিনের। কেন চলে যাবে? একটু থাকলে কি হয়, সব সময় তো ঢাকাতেই থাকে। মেহেরিন কিছুক্ষণ চুপ থেকে সোলেমানের হাত টেনে বলল। থেকে যান না। মেহেরিনের বাচ্চা সুলভ কণ্ঠে ব্যাকুল অস্থিরতার ছাপ পাওয়া গেল। সোলেমান মেহেরিনের কম্পিত ঠোঁটের দিকে একবার তাকালো। শালার তাকালে কেমন নেশা চড়ে যায়। সোলেমানের ভেতর সত্তা বলতে চাইলো, আমায় তোমার সাথে রেখে দাও না মেয়ে। কিন্তু কঠিন হৃদয় সত্তা মুখ ফুটে বলতে পারল না, শুধু বলল। থেকে গেলে খুশি হবে? মেহেরিনের চোখে মুখে আনন্দের ছাপ দেখা গেল। খুশির সাথে বলল। ভীষণ। বেশ, তাহলে না হয় থেকেই গেলাম, কিন্তু তুমি তো বাবার বাড়ি চলে যাবে। আপনিও চলুন না। তোমার বাবা বা পরিবারের কেউ কিছু বলেনি আমায়, তাহলে আমি যাই কি করে বলো? কেবিনের দরজা ঠেলে তখনই প্রবেশ করলো মোতালেব ভুইয়া। সোলেমানকেই খুঁজছিল তিনি। গলা ঝেড়ে এগিয়ে এসে বলল। বাবা, তোমাকেই তো খুঁজছিলাম। মেহরনকে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই, তোমার এতে আপত্তি নেই তো? সোলেমানের বলতে ইচ্ছা করলো, ঘোর আপত্তি আছে আমার। কিন্তু মুখে সেটা বলল না। স্বাভাবিকভাবে বলল। আপত্তি নেই? বেশ, আমি যাব। বাবা, তুমিও চলো না। এমনিতেও তোমাকে তেমনভাবে আপ্যায়ন করতে পারি নাই। কটা দিন থেকে যাও, দুই জামাইকে একসাথে দেখাও হবে। অনেকও চলে আসবে আজ বাড়িতে। তুমি থাকতে রাজি হলে ভীষণ খুশি হতাম। মোতালেব ভুইয়া একটু শঙ্কামুক্ত হলেন। মেহরিন বাবার মুখের দিকে তাকিয়ে রইল। এবার তো যাওয়াই যায়, তাহলে মেহরিনের সাথে। সোলেমান ভাবতে লাগলো রাজি হবে কি হবে না। এতক্ষণ তো এটারই অপেক্ষায় ছিল। মেহরিন পাঞ্জাবির হাতা টেনে ফিসফিস করে বলল। রাজি হয়ে যান না। সোলেমান একটু সময় নিয়ে বলল। বেশ, আমি যাব। মোতালেব ভুইয়া খুশি হলেন। মেয়েকে বাড়ি নিয়ে বাজারে ছুট লাগাবেন। দুই মেয়ের জামাই আজ প্রথমবার একসাথে হবে। মোতালেব ভুইয়া বেরিয়ে আসলো কেবিন থেকে। মেহরিন সোলেমানের বাহু জড়িয়ে ধরে বলল। ধন্যবাদ আপনাকে রাজি হওয়ার জন্য। সোলেমান নিজের বাহু ছাড়িয়ে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলো চেপে মেহরিনকে। তারপর চুলের ভাঁজে হাতের আঙ্গুল বুলিয়ে ঠোঁট ছুঁয়ে দিল। এই অসুস্থ বেশি দেখতে একদমই ভালো লাগছে না আমার। দ্রুত সুস্থ হও। মেহরিন সোলেমানকে বুকে আঁকিবুকি করতে করতে ফিসফিস করে বলল। কিছু অসুখ যদি সুখ হয়ে আসে তাহলে মন্দ কোথায় অসুস্থ হতে? সোলেমান মৃদু হাসলো এই কথা শুনে। জানালার বাহির দিয়ে মাহি তাকিয়ে আছে মেহরিন আর সোলেমানের দিকে। যে ভাগ্যবতী হয় সে সব দিক দিয়ে ভাগ্যবতী হয়, আর যে ভাগ্যবতী হয় না সে কোনো দিক দিয়ে ভাগ্যবতী হয় না। এজওয়ান মাহির দৃষ্টি অনুসরণ করে জানালার দিকে তাকিয়ে দেখলো তার বড় ভাই তার বউকে জড়িয়ে ধরেছে। তা দেখে এজওয়ান মাহিকে উদ্দেশ্য করে বলে। তুমি চাইলে আমিও তোমায় এভাবে জড়িয়ে ধরতে পারি। পৃথিবীর সব ভালোবাসা তোমার পায়ের কাছে এনে দিতে পারি। তার বিনিময়ে শুধু তুমি আমাকে চেয়ে দেখো, আমায় ভালোবেসে দেখো। এজওয়ানের কথায় মাহি এজওয়ানের দিকে তাকালো। মুখে ফুটে উঠলো বাঁকা তাচ্ছিল্যের হাসি, সাথে তো আছে এই ঘৃণা। পর্ব 36। আমার ভালোবাসা কে দু হাতে গলা চেপে মেরে এখন চাইছেন আমি যেন আপনাকে ভালোবাসি? হাস্যকর। আজ এক আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার এই ঠোঁট কখনো উচ্চারণ করবে না যে আমি আপনাকে ভালোবাসি। আপনি মরবেন আমার ভালোবাসা না পাওয়ার। কথাটা কানে আসতে এজওয়ান মাহিকে দেয়ালের সাথে চেপে ধরে কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলে ওঠে। আর তুমি বেঁচে মরেও যা, আর তুমি বেঁচেও মরে যাবে। আমাকে এজওয়ান সুলতানকে ভালোবাসতে না পারে ছটফটানিতে
গ্যারান্টি দিলাম মিলিয়ে নিও সুইটার। মাহি এজওয়ানকে নিজের থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, এমন দিন আসার আগে যেন আমার মরণ হয়। মৃত্যু এত সহজ নয় হিটলার বউ। আপনাকে ভালোবাসার চেয়ে মৃত্যুকে সাদরে গ্রহণ করে নিব আমি। এজওয়ান মাহির হাত চেপে ধরল। এত ঘৃণা এই এজন সুলতানকে আজ পর্যন্ত কারো চোখে দেখিনি। কিসের শত্রুতা আমার সাথে তোমার? জোর করে বিয়ে করেছি সেজন্য এত ঘৃণা? আপনাকে ঘৃণা করার জন্য একটা বাক্যই যথেষ্ট। কি সেটা? আপনি বাসার সুলতানের ছেলে। আপনার বাবাকে আমি ঘৃণা করি, আর তারই রক্ত আপনার শরীরে। আপনাকে দেখলেই আমার ঘৃণায় শরীর কাঁপে। যখন আমায় স্পর্শ করেন তখন ইচ্ছা করে সেই স্থানগুলো কেটে শরীর থেকে কেটে ফেলে দিই। বুঝুন তাহলে ঠিক কতটা ঘৃণা আমি আপনায় করি। কি করেছে কি আমার বাবা? জানেন না আপনি? ন্যাকা সাজছেন। আমি যে ন্যাকা সাজতে পারি না তা ভালো করেই জানো তুমি। বলো কি করেছে আমার বাবা তোমার সাথে? শুনতে চান কি হয়েছে? শুনুন তাহলে। আপনার বাবার কারণে আজ আমি এতিম, বুঝেছেন? আপনার বাবা একটা খুনি, আমার মায়ের খুনি। এর প্রতিশোধ আমি নিব না, সুদে আসলে নিব এর প্রতিশোধ। আপনাদের এমনভাবে নিঃশেষ আমি করব না, শুধু দেখে যাবেন। এর সাথে আমার কি সংযোগ? বাবা যদি খুন করে থাকে আর তা প্রমাণ করতে হয় তাহলে বাবা নিশ্চয়ই শাস্তি পাবে। আছে কোনো প্রমাণ তোমার কাছে? এই বলেই তো এখনো এক্সপোজ করতে পারছি না আপনার বাবাকে। আর সংযোগের কথা বলছেন, সবচেয়ে বড় সংযোগ তো আপনি, তারই ছেলে। তবে আপনাদের ফ্যামিলির আর বাকি সবাই ভালো, তাদের কোনো ক্ষতি আমি করব না। কথাটা শেষ করে মাহি বেরিয়ে পড়ল হসপিটাল থেকে। এজওয়ান তাকিয়ে রইল যাওয়ার পানে। তার বাবা মাহির মাকে খুন করেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? মাহি মিথ্যা বলছে, চোখে মুখে তো মিথ্যা বলল না। সন্ধ্যার পরপরই মেহেরিনকে নিয়ে অলঙ্কারপুরে আসা হয়। সুলতান বাড়ি থেকে রুমাইসার সোলেমান এসেছে। মেহেরিনের রুমে মেহেরিনের সাথে বসে আছে রুমাইসা। উর্মিও এসেছে। দুপুরের দিকে চম্পার মায়ের মুখে শুনেছে মেহেরিনের অসুস্থতার কথা। মেহেরিন হসপিটাল থেকে বাড়ি ফিরেছে শুনে দেখা করতে চলে এসেছে। সোলেমান আর অনেক বাজারে গিয়েছে মোতালেব ভুইয়ার সাথে। সোলেমান চাচ্ছে বাজারটা সে তার তরফ থেকে করে দিতে। এমনিতেও সে জামাই হিসেবে কোনো কিছুই করতে পারেনি এখনো। সোলেমান বাজারে এসে দরদাম করছে না। দোকানদার চা চাচ্ছে, তাই মানিব্যাগ থেকে বের করে দিচ্ছে। মোতালেব ভুইয়া মানা করলেও সোলেমান শুনল না। নিক বেশি, একদিনই তো কত টাকা, এত কত দিকে বেহিসাবি ভাঙে। প্রায় 10,000 টাকার মতন বাজার করে বাড়ি ফিরে সোলেমান মোতালেব ভুইয়া আর অনেক গরমে পাঞ্জাবিটা ভিজে শরীরে লেপ্টে আছে। এত বাজার দেখে সেলিনের মাথায় হাত। অনেকের কানে কানে বলল, এত বাজার মানা করলে না কেন? মানা করলে শুনতো। সোলেমানকে রুমের ভেতর ঢুকতে দেখে উর্মি উঠে দাঁড়ায়, সোলেমানকে সালাম দেয়। সোলেমান সালামের জবাব দেয়। উর্মি মেহেরিনের থেকে বিদায় নিয়ে চলে যায়। রুমে এখন রুমাইসা, মেহেরিন আর সোলেমান। সোলেমান রুমাইসার দিকে তাকিয়ে বলল, আলাদা করে কিছু বলতে হবে তোমাকে? রুমাইসা ভাইয়ের কথার মানে বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে যেতে নিলে সোলেমান বলে উঠল, দরজাটা চাপিয়ে দিয়ে যা। রুমাইসা চাপিয়ে দিল দরজাটা। মেহেরিন দেখলো স্বামী তার ঘামে ভিজে একাকার। সোলেমান বিছানায় দুহাত পেছনে ভর দিয়ে বসেছে। ফ্যানের বাতাসে গরম কমছে না। সারাদিন থাকে এসির তলে, সেই মানুষের কি আর ফ্যানের বাতাসে পোষায়? মেহেরিন জিজ্ঞাসা করলো, গোসল করবেন? ভালো লাগবে তাহলে। করাই যায়, কিন্তু জামা কাপড় তো আনিনি। পরবো কি? লঙ্গি পরতে বললো সেদিনের মতো। লুঙ্গি না, টি শার্ট, প্যান্ট আর পাঞ্জাবি রাখা আছে আলমারিতে। সোলেমান ভ্রু কুচকালো। আলমারিতে এসব আসলো কোথা থেকে? অনেক ভাইয়া বাসায় আসার সময় নিয়ে এসছে। আব্বা বলেছিল আনতে। দিব? দাও, গোসল না করলে শান্তি পাচ্ছি না। মেহেরিন আলমারি থেকে অনেকের আনা সেই টি শার্ট আর প্যান্টটা বের করে দিল। সোলেমান সেটা নিয়ে গোসলে ঢুকলো। রান্নাঘরের সব কাজ করছিল সেরিন আর সঞ্জিদা বেগম। রুমাইসা একা একা দেখে সঞ্জিদা বেগম সেরিনকে তার কাছে পাঠিয়ে দিল। রুমাইসা অনেক বোর হচ্ছিল একা একা। সেরিন তাকে তার রুমে নিয়ে এসেছে। অনেক মোতালেব ভুইয়ার রুমে। রুমাইসার জন্য দেওয়া রুম মেহেরিনের রুমের পাশে। সেরিন রুমাইসাকে রুমে রেখে বলল, বসো, হাত মুখটা ধুয়ে আসি, তারপর গল্প হচ্ছে। সেরিন ওয়াশরুমে ঢুকলো। রুমাইসা ফোন টিপতে লাগলো। আকস্মিক এক শব্দে চমকে উঠলো। রুমাইসা ফোন বাজছে। সেরিনের ফোন সেটা। রুমাইসা ফোনের দিকে তাকিয়ে সেরিনকে ডেকে বলল, আপু, কেউ ফোন দিয়েছে তোমার ফোনে? সেরিনের মুখে ফেস ওয়াশ লাগানো। কে করেছে ফোন দেখো তো। রুমাইসা দেখলো তেহরান নাম দিয়ে সেভ করা। আপু, নাম তেহরান।
সেরিন মুখের ফেনা ধুয়ে বেরিয়ে আসলো। বিছানা থেকে ফোনটা হাতে তুলে নিয়ে দেখলো তেহরান ভিডিও কল করেছে। সেরিন মুখটা গামছা দিয়ে মুছতে মুছতে ফোনটা রিসিভ করলো। তেহরান মেহেরিনের অসুস্থতার খবর শুনে ফোন করেছে সেরিনকে। মেহেরিন তো আর ফোন নেই যে তাকে করবে। সেরিন ফোনটা রিসিভ হতে তেহরান দেখলো সেরিন মুখ মুছতে ব্যস্ত, তপ্ত শ্বাস ফেলে বলল, হয়েছে মুখ মোছা হলে থামো এবার। মেহরিনের কি অবস্থা এখন? সেরিন মুখের সামনে থেকে গামছাটা সরালো। হ্যাঁ, এখন ভালো আছে। তেহরান কিছু বলতে যাওয়ার আগেই পাশে চোখ গেল। হাই হাই, ওটা সেই মেয়েটা না? মেহেরিনের ননদ রুমাইসা ফোন টিপছে মনোযোগ দিয়ে। সেরিন, রুমের বাহিরে আয় তো। কেন? আহা, আয় না। সেরিন বাহিরে আসলো। বল, কি এমন গোপন কথা বলবি? ওটা মেহরিনের ননদ ছিল না? এটা জিজ্ঞেস করার জন্য বাহিরে আসতে বললি? বড় ভাইয়ের জন্য একটা হেল্প কর না। কি হেল্প? মেহরিনের ননদের সাথে সেটিং করাই দে। ট্রাস্ট মি, সামনের বছর চাকরিটা পেলেই প্রথম মাসের বেতন পেয়ে তোকে ট্রিট দিব। সেরিন দাঁত চেপে বলল, সরি রে, পারবো না এমন হেল্প। শহরে মাইয়া নেই প্রেম করার জন্য? আছে রে, কিন্তু এই মেয়েটা একটু বেশি কিউট। প্রথম দেখাতেই ভাল লাগছে। ভাইয়ের উপকারটা কর সেরিন। একদমই না। যার ননদ তার কাছে গিয়ে বল। সেরিন কি বাচ্চি? তেহরানকা বাচ্চা, ভণ্ডামের বাদ দিয়ে ভালো হয়ে যা। মেহরিনের ননদ দে ভালো হয়ে যায়। ভণ্ড বাসায় আসিস, নিজেই এসে সেটিং করিয়ে নিস। ওকে রাখছি তাহলে। পিচিকে বলিস খোঁজ খবর নেই প্রতিনিয়ত তার। এত বড়লোক জামাই বউকে একটা ফোন কিনে দেয় না? টু মাচ কিপটে দেখছি। তোদের এলাকারই তো এমপি। কিপটেমি তো করতে দেখিনি কখনো আমাদের সাথে। যাই হোক, মেহরিনের ননদ পটানোর জন্য হলেও আশা লাগবে নওগাঁ। ভালো থাক জামাই সংসার নিয়ে। কি দুঃখ আমার, বড় হয়েও আমার বউ নাই, সংসার নাই। অথচ ছোট বোনদের জামাই, সংসার সবই আছে। সোলেমান গোসল শেষ করে এক হাতে ভেজা জামা কাপড় আর অন্য হাত দিয়ে গামছা দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়। মেহেরিন বসা থেকে উঠে ভেজা জামা কাপড়গুলো সোলেমানের হাত থেকে নিয়ে ব্যালকনিতে মেলে দিল। সোলেমান বিছানায় বসতেই এমন সময় কারেন্ট চলে গেল। বাহিরে জ্যোৎস্নার আলো ঘরের জানালার ফাঁক দিয়ে ঢুকলেও তেমন আলোকিত হচ্ছে না রুম। মেহেরিনকে ব্যালকনিতে থাকতে দেখে সোলেমান জিজ্ঞাসা করলো, মেহরিন, দেখতে পাচ্ছ কিছু? মেহেরিন ধীর পায়ে রুমে আসলো। খাটের উপর বসে আছে সোলেমান। মেহেরিন রুমে আসায় তাকালো তার পানে, জিজ্ঞাসা করলো, জেনারেটর নেই? না, একটু অপেক্ষা করুন, মোম জ্বালাচ্ছি। মেহেরিন ড্রয়ার টেনে খুললো, খুঁজে বের করলো একটা মোমবাতি আর লাইটার। অল্প হাত কাঁপছে তার। লাইটারের ছোট স্পার্কের সঙ্গে সঙ্গে মোমবাতি সলতে জ্বলে উঠলো। নরম হলদেটে আলো ছড়িয়ে পড়লো ঘরের আনাচে কানাচে। মোমবাতির আলোয় মেহেরিনের মুখটা স্পষ্ট হলো। ঠিক সেই মুহূর্তে মেহেরিনের মাথার খোপা যেন নিজের ইচ্ছাতেই ভেঙে গেল। ঢলঢলে চুল ছড়িয়ে পড়লো পিঠে। মাথার কাপড়টাও সরে গিয়ে মেঝেতে পড়লো নীরবে। মেহেরিনের গালের কাছে কয়েকটা চুল লুটিয়ে পড়েছে। নিঃশব্দ বাতাসে মোমের শিখা দুলছে। সোলেমান একদৃষ্টিতে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। তার চোখে বিস্ময় অভিভূতির ছায়া এক ঢোক গিলে ফেলে অজান্তে। কি মায়াবী লাগছে মেয়েকে। মেহেরিন মোমবাতিটা ড্রেসিং টেবিলের উপরে বসিয়ে সোলেমানের দিকে ফিরল এই বলার জন্য যে কি গরম লাগছে আপনার? কিন্তু বলতে পারলো না। সোলেমান মেহেরিনের বা হাত ধরে হ্যাচকা টেনে নিজের কাছে নিয়ে আসলো মেহেরিনকে। আকস্মিক এমন টানে মেহেরিন তাল সামলাতে না পেরে সোলেমানের উপর পড়ে গিয়ে সোলেমানের কাঁধের অংশ চেপে ধরে। সোলেমানের হাত এবার গিয়ে ঠেকলো মেহেরিনের কোমরে, চেপে ধরলো আলতো করে। মেহেরিনের শরীর বাজেভাবে কাঁপছে। কিছু বলবেন? সোলেমান তখনও তাকিয়ে আছে মেহেরিনের মুখের দিকে, বিশেষ করে কম্পিত গোলাপি ঠোঁটের দিকে। ফিসফিস করেই বলল, অনেক কিছুই তো বলতে চাই, সব কি শুনবে? জি বলুন না। সোলেমান মেহেরিনের কোমর ধরে উঁচু করে বিছানায় বসিয়ে দিল। তারপর দুহাত বিছানায় ভর দিয়ে মেহেরিনের দিকে ঝুঁকে পড়লো। মেহেরিনের মুখের উপর সোলেমানের মুখ। একটা চুমু খাই? মেহেরিন এতক্ষণ সোলেমানের চোখের দিকে তাকিয়েছিল, কিন্তু এখন সোলেমানের এমন কথায় আর চোখ তুলে তাকাতে পারল না। এভাবে মেয়েদের জিজ্ঞাসা করলে কি মেয়েরা বলবে? হ্যাঁ খান। বিষয়টা অস্বস্তিকর না? মেহেরিন হ্যাঁ না কিছুই বলতে পারলো না। ফ্লোরে তাকিয়ে রইল। সোলেমান নিজের কপাল দিয়ে মেহেরিনের কপাল ঠেকিয়ে মেহেরিনের মাথা উঁচু করে বলল, কিছু জিজ্ঞাসা করছি, জবাব চাই, হ্যাঁ বা না। মেহেরিন নুইয়ে পড়ে বলল, আপনার ইচ্ছে। সোলেমান অবশেষে পেয়ে গেল সেই প্রতীক্ষিত অনুমতি। মেহেরিনের শিহরিত ঠোঁটের দিকে তার মুখ ক্রমে এগিয়ে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো দুজনার। দুই জোড়া ঠোঁট মিলনের এক অদৃশ্য রেখা এসে পৌঁছাচ্ছিল। আর মাত্র এক চুল দূরত্ব ঠোঁট দুটির মাঝে। ঠিক সেইখানে হঠাৎ করে দরজা ঠেলে ঘরে ঢুকলো সেরিন। হাতে থাকা হারিকেনটা বাড়িয়ে দিয়ে চোখ তুলে তাকিয়ে বলে উঠল, হারিকেনটা নে মেহেরি। মেহেরিন বোনের ডাক শুনে ছিটকে তড়িঘড়ি করে মাথা ঘুরিয়ে সরে যাওয়ার সময় হালকা করে সোলেমানের ঠোঁটের সাথে মেহেরিনের ঠোঁটের ছোঁয়া লাগে।
মেহেরিন চোখ বড় বড় করে তাকায়। সেরিন ততক্ষণে হারিকেন নিয়ে বাহিরে বেরিয়ে এসেছে। হায় আল্লাহ, এটা সে কি করলো? তার বোন এখন বিবাহিত, আগের মতন হুটহাট করে এভাবে নক না করে ঢুকে যাওয়া যাবে না। ছি ছি ছি, কত বড় বেয়াদবের মতন কাজ করে ফেলছে সে। এখন সোলেমানের সামনে যেতেই তো সেরিনের লজ্জা অপরাধবোধ হবে। সোলেমান সোজা হয়ে দাঁড়ালো, দরজার পানে একবার তাকিয়ে মনে মনে সেরিনকে ম্যানারলেস বলে আখ্যায়িত করলো। ম্যানার থাকলে এভাবে ঢুকে আসতে পারতো না। মেজাজ তার বেশ তুঙ্গে। মেহরিনের দিকে একবার তাকালো। মেহরিন সোলেমানের নজর তার দিকে পড়তে সেও সোলেমানের দিকে তাকালো। সোলেমান বিরক্ত গলায় বলল, তোর বোন একটা ম্যানারলেস। মেহরিন কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসলো। সেরিন নিজের রুমে পায়চারি করছে, গিল্টি ফিল হচ্ছে। মেহরিন হাঁটতে হাঁটতে বোনের রুম ক্রস করছিল। সেরিন মেহরিনকে দেখে অস্থির গলায় মেহরিনকে টেনে রুমে এনে বলল, সরি মেহু, আমি ইচ্ছে করে অমনটা করিনি বোন, আমারই দোষ। ইস কি লজ্জা। মেহরিনের নিজেরও লজ্জা লাগছে বড় বোনের সামনে অমন এক বাজে সিচুয়েশনে পড়ে যাওয়ার কারণে। আমি আর অবিবাহিত না আপু, এমন আর ভুল আর করো না। আমি কিন্তু সবসময় তুমি আর ভাইয়া রুমে থাকাকালীন নক করে ডেকে তারপর প্রবেশ করি। অভ্যাস তো, ভুলে গেছি বোন। তোর জামাই রেগে গেছে তাই না? বাদ দাও ওসব। সোলেমান অন্ধকারে এসে ব্যালকনিতে দাঁড়ালো। ইব্রাহিমের ফোন পেয়ে শালার বেটা ফোন দেওয়ারও সময় পেল না। ফোনটা রিসিভ করে কানে নিয়ে কর্কশ গলায় বলল, কি হয়েছে? ফোন দিচ্ছিস কেন? ইব্রাহিম শুরুতে এমন কথা শুনে হতবিহ্বল হয়ে যায়। সচরাচর সোলেমান ফোন রিসিভ করে বলে, হ্যাঁ বল। তুই ঠিক আছিস? না, ঠিক নেই। কি হয়েছে? কি হয়েছে সেটা বল। কি হয়েছে সেটা বললে কি তুই সব ঠিক করিয়ে দিয়ে যাবি আমার? মেহেরিনের সাথে রাগারাগি করেছিস নাকি? তোর মনে হয় আমি বউয়ের সাথে রাগারাগি করা মানুষ? তাহলে অ্যাজ ওয়ান কিছু হয়েছে? না। তাহলে যা করো সব আমার শালিকা করেছে। তোর শালি কি করছে সে? বলবো তো রে? আমি তোর বেস্ট, তুই আমায় বলবি না? শোন তাহলে, তোর বোনকে একটা চুমু খেতে গিয়েছিলাম। অ্যাকচুয়াল পরিমাণ দূরত্ব ছিল জাস্ট আমাদের মাঝখানে, কিন্তু তোর বোনের বড় বোন আমার শালিকার জন্য শেষ পর্যন্ত আর খেতেই পারলাম না। লেদা বউ সেই জন্য বাসর করছি না, তাই বলে কি চুমু খেতেও নিজেকে স্থির রাখতে পারবো না? ইব্রাহিম কেসে উঠল। কি বলছিস এসব সোলেমান? লজ্জা? সোলেমান ভ্রু কুচকালো। শালার বেটা, তুই তো শুনতে চাইলি। বাদেম না, একবার শুধু বিয়েটা করে নে তুই। বাসর তো দূর, কি বাদ চুমুটাও খেতে দিব না তোকে। তখন বুঝবি লজ্জা পশ্চাৎ দেশে লুকিয়ে থাকে নাকি মুখে এসে গড়গড় করে ঝরে বেড়ায়। সোলেমান কেটে দিল ফোন। মেহেরিন আসলো ডাকতে খাওয়ার জন্য। সোলেমান বলে দিল কাটকাট জবাবে সে খাবে না। মেহেরিন দীর্ঘশ্বাস ফেললো। সোলেমানের পাশে বসে সোলেমানের মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে এনে বলল, রাগটা ভীষণ অযৌক্তিক সুলতান সাহেব। আপা ভুল করে ঢুকেছিল, সে ভীষণ গিলটি ফিল করছে এটা নিয়ে। এতদিনের অভ্যাস বদলাতে একটু তো সময় লাগবে, আর হবে না। আর এখন যদি আপনি খেতে না যান তাহলে আব্বা মা কষ্ট পাবে। তার দুই মেয়ের জামাইকে একসাথে এখনো খাওয়ায়নি এক টেবিলে বসিয়ে। আমার আব্বার ভীষণ ইচ্ছে এটা। আম্মা এত কষ্ট করে রাঁধলো আপনার জন্য, আপনি না গেলে আপা ভেবে নেবে আপনি রেগে আছেন, সেই জন্যই খাবেন না। বিষয়টি কি ভালো লাগবে বলুন? সোলেমান উঠে দাঁড়ালো। বিষয়টা আসলে ভালো দেখাবে না, চলো খেতে যাওয়া যাক। সোলেমান মেহরিনের হাত ধরে বের হলে কারেন্ট এখনো আসেনি। অনিক, মোতালেব ভুইয়া, রুমাইসা টেবিলে বসে অপেক্ষা করছিল সোলেমানের। মোতালেব ভুইয়া সামনে বসেছেন। সে তার দুই জামাইকে তার দুই পাশে বসিয়ে খাওয়াবেন। বাম পাশে অনিক বসেছে। ডানের চেয়ারটা মোতালেব ভুইয়া টেনে দিতে নিলে সোলেমান বাধা দিয়ে বলল, আপনি বসুন, আমি আসছি। সানজিদা বেগম খাবার বেড়ে দিল তাদের প্লেটে। সোলেমান তার পাশে চেয়ারটা টেনে দিয়ে মেহরিনকে উদ্দেশ্য করে বলল, তুমিও বসো মেহরিন, আর আম্মা শেহরিন আপনারাও বসুন। মোতালেব ভুইয়াও বলল, হ্যাঁ, তোমরাও বসে পড়ো শান্তিদা, আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিই। অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে আমার। সানজিদা বেগম রুমাইসার পাশে বসলেন, সেরিন অনিকের পাশে। মোতালেব ভুইয়া আজ তৃপ্তি নিয়ে খেলেন। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়। মেহরিন বিছানা ঠিক করে দেয়। সোলেমান বিছানায় শুয়ে মেহরিনকে বলল, দরজা লাগিয়ে চুপচাপ পাশে এসে শো। মেহরিন দরজা লাগিয়ে পাশে এসে উল্টো হয়ে শুতে সোলেমান মেহরিনকে টেনে কাছে আনলো। আজ হালকা একটু অসভ্য হলে ক্ষতি কি? সোলেমান মেহরিনের জামা ভেদ করে মেহরিনের পেটের উপর হাত রাখে। শুধু হাত রেখে ক্ষান্ত হয়নি, হাত চালাতেও লাগলো ত্বকে। মেহরিন অস্থির হয়ে উঠে নিঃশ্বাস টেনে নেয় আরো গভীরে। তার দেহে হালকা কম্পন সৃষ্টি হয়। সোলেমান তখন মেহরিনের মুখের দিকে এগিয়ে আসে। মুখটা মেহরিনের কানের কাছে এনে খুব নিচু গলায় বলে, আমার পাওনা চুমোটা বাকি আছে এখনো। আমি আবার পাওনা টাওনা বাকি রাখা একদমই পছন্দ করি না।
কথাটা বলেই ঘাড়ে চুমু খেলো। মেহেরিন নুইয়ে গেল। এভাবে গভীরভাবে স্পর্শ করলে কি আর স্বাভাবিক থাকা যায়? সোলেমান মেহেরিনকে টেনে নিজের দিকে ঘোরালো। গালে এক হাত রেখে সোলেমান মেহেরিনের দিকে ঝুঁকে গেল। মেহেরিন চোখ বুজে আছে, কেমন লজ্জা লাগছে। চোখ মেলে তাকাতেই পারবে না সে। সোলেমান ধরেই নিয়েছে, এবার সে তার বুকে একটা চুমু খেতে পারবে। এখন তো দরজা বন্ধ, কেউ আসবে না, ডিস্টার্বও কেউ করতে পারবে না। সোলেমান মুখটা এগিয়ে নিয়ে গেল, সবেই চুমুটা খেতে যাবে এমন সময় ফোনটা উঠল শব্দ করে বেজে। যা শালার, মন মেজাজ এবার পুরোপুরি মাত্রাতিরিক্ত খারাপ হয়ে গেল সোলেমানের। এমন সিরিয়াস সময় এভাবে বারবার বাধা আসলে যে কারোরই মন মেজাজ খারাপ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সোলেমান মনে মনে একটা বিশ্রী গালি দিল ফোনটাকে। মেহেরিনের থেকে সরে এসে ফোনটা তুলে দেখলো তার চাচা ফোন করেছে। দাঁত কিরমির করে উঠল সোলেমানের। ফোনটা রিসিভ করে ব্যালকনিতে এসে ক্ষীণ গলায় বলল, সমস্যা কি তোমার চাচা? তোমার বউ নেই বলে কি আমারও বউ নেই? একটা বিবাহিত পুরুষকে কে এত রাতে ফোন করে বলো তো? মিনিমাম কমন সেন্স নেই তোমার? তোমার বিয়ের পর কখনো তোমায় এইভাবে ফোন করে ডিস্টার্ব করেছি আমি, বলো তো? বাশার সুলতান ঘড়ির দিকে তাকালো। সবে বাজে রাত 10টা। এটা এত রাত হয় কি করে? রেগে যাচ্ছিস কেন? ফোন দেওয়াতে অপরাধ করে ফেলছি নাকি? একা একা বাড়িতে, সেজন্যই তো ফোন দিলাম, একটু কথা বলতে। কথাটা শুনে সোলেমানের কপাল আরো কুঁচকে আসলো। পারছে না গিয়ে চাচাকে তুলে আছাড় দিতে। দাঁত চেপে বলল, তুমি বিয়ে করবা? বলো করবা বিয়ে, পাতি দেখি তাহলে তোমাকে বিয়ে করাই দেই। বউ নিয়ে সময় কাটাতে পারবে, আর একা একা লাগবে না তখন আর। ভাতিজার মুখে এমন কথা শুনে মুখটা কালো হয়ে গেল। দুই ছেলেই তার এখন বিয়ের পর কেমন পরপর করে দিয়েছে। নিচু স্বরে বলল, আচ্ছা রাখছি। ফোন কেটে দিল বাশার সুলতান। বাড়িতে কেউ নেই, একা একটা আধবুড়ো বয়সের মানুষটার কি আর ভালো লাগে? আজ বউটা কাছে থাকলে বাশার সুলতান বউয়ের সাথে দীর্ঘ রাতটা অতিবাহিত করতে পারত। সোলেমান ফোনটা সুইচ অফ করে দিল। বউকে আর চুমু খাওয়া লাগবে না। শালার কপাল উপর থেকে আসতেছে এত বাধা। রেড লাইন সিগন্যাল দিয়ে জানাচ্ছে, সোলেমান বউয়ের কাছ থেকে অসভ্যতামি করিস না, ভালো হয়ে যা, পিচ্ছি একটা মেয়ে, বড় হতে দে। সোলেমান বিছানায় এসে মেহরিনের হাতটা তার শরীরে জড়িয়ে নিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। যাও, উপরওয়ালার তরফ থেকে বোধহয় বাধা আসতেছে। তোমার কপালে স্বামীর আদর নেই, মেয়ে ঘুমাও। মেহরিন মুচকি হাসলো স্বামীর মুখে এমন রাগী স্বরে বলা কথাটা শুনে। মেহরিন সোলেমানের দিকে ঘুরে সয়। সোলেমানের পিঠ মেহরিনের দিকে। মেহরিন সেই পিঠের দিকে তাকিয়ে রইল। সোলেমান মেহরিনের হাত চেপে ধরে রেখেছে তার বুকে। মেহরিন চেপে আসলো। সোলেমানের শরীর ঘেঁষে শুতেই সোলেমান তার দিকে ফিরল। চোখে চোখ পড়ল দুজনার। মেহরিন তাকিয়ে রইল সোলেমানের বুকের দিকে। সোলেমান বুকের সাথে মেহরিনকে চেপে ধরে বলল, তাড়াতাড়ি বড় হতো লেদা বউ, এভাবে আর থাকা যাচ্ছে না। চোখের সামনেই রসমালাই, তাকে ধরতে পারছি না, শুতে পারছি না, গ্রান নিতে পারছি না, কিন্তু খেতে পারছি না। এর কোনো মানে হয় বলো তো? নেহাত আমি ভদ্রলোক বলে নিজেকে সামনে রেখেছি, কিন্তু আর কতদিনই বা সামনে রাখতে পারবো বলো তো? দিন শেষে তো রক্ত মাংসে গড়া একজন মানুষ আমি। আবার ধৈর্য ভেঙে যাবে এক সময়, তখন অঘটন ঘটে গেলে তার দায়ভার কিন্তু মোটেও আমার হবে না, বলে রাখছি। সুলতান ভিলায় ডিনার খেয়ে যে যার মতন চলে গিয়েছে রুমে ঘুমাতে। মাহি আগেই এসে ঘুমিয়ে পড়েছে। এজওয়ান বাহিরে ছিল, তার বাপ নাকি নিঃসঙ্গতা অনুভব করছে। এজওয়ান পরামর্শ দিল ঝটপট একটা বিয়ে করে নিতে। বাসার সুলতান ছেলের কাছেও হতাশ হলেন। দূর, সেও কাল চলে আসবে নৌকা, একা একা সে কেন পড়ে থাকবে ঢাকা? এজওয়ান তা শুনে বলল, আসো তুমি নওগাঁয়, তোমার সাথে বোঝাপড়া আছে, কিন্তু আমার বিবাহিত জীবনে এক বাস ঢুকিয়ে দিয়েছো তুমি, সেই বাস বের করা লাগবে না? বাসার সুলতান ভুরু কুচকালো এই কথা শুনে। এজওয়ান ফোনটা কেটে রুমে আসলো 12টার দিকে। রুমে ঢুকে দেখলো মাহি ঘুমিয়ে আছে। এজওয়ানের সহ্য হলো না মাহির ঘুমটা। মাথায় কিছু শয়তানি বুদ্ধি আসলো। ধীর পায়ে এগিয়ে গেল মাহির দিকে। গলার কাছে গিয়ে ঠোঁট চুইয়ে দিতেই মাহি চমকে উঠল। ধরফড়িয়ে শোয়া থেকে উঠে এজওয়ানের দিকে তাকালো, গলায় হাত দিয়ে বলল, কি করছেন এসব? এজওয়ান মাহির চুল হাতে নিয়ে মুখ ডুবিয়ে বলল, একটু অবদ্ধ মনে হচ্ছে, আসো না মেলে দিয়ে তোমারই সেই চুল, করে ফেলে দুজন কিছু আবেগী ভুল। মাহি এজওয়ানের থেকে মাথার চুলগুলো ছাড়িয়ে নিয়ে বলল, মদ গিলে আসছে নাকি অসভ্য বেটা ছেলে কোথাকার? এজওয়ান বড় করে মাহির মুখের সামনে হাঁ করে নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলে, এক ফোঁটাও গিলিনি, ট্রাস্ট মি। কথাটা বলেই এজওয়ান মাহির ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিল। মাহি ফের ধাক্কা দিয়ে হাতটা সরিয়ে দিয়ে বলল, একদম দূরে থাকুন আমার থেকে। এজওয়ান ফের মাহির কাছে আসতে আসতে বলল, অবদ্ধ হয়েছে আমি তোমার প্রেমে, তাই কাছে এসো না, আরো কাছে আসো না, কথা বলো না, কোনো কথা বলো না, ওফ নড়ো না। মাহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, গোলামের পুত, লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি, ছাড় বলছি আমাকে।
এজওয়ান মাহির ঠোঁটে শুকনো একটা চুমু খেলো। মাহির শরীর দাউ দাউ করে জ্বলতে লাগলো। রাগে এজওয়ানের ঘাড়ে কামড় বসিয়ে দিল মাহি। এজওয়ান ছেড়ে দিল ব্যথায় মাহিকে। মাহি উঠে পাশে থাকা পানির জগ থেকে পানি নিয়ে ঠোঁটটা ধুয়ে নিল। বেয়াদব অশ্লীল লোক একটা, দাঁত মাজে না। এজওয়ান ভ্রু কুচকালো। কত বড় মিথ্যা অপবাদ! না, এটা মেনে নেওয়া যায় না। সকাল বিকাল রাতে সে দাঁত মাজে নিয়মিত, এমএ মিথ্যা অপবাদ দিয়ে পার পেয়ে যাবে? মোটেও না। এজওয়ান তার সাদা ধবধবে দুধের মতন 32টা পাটিটা দাঁত দেখিয়ে বলল, দেখো শালি দেখো, ক্লোজ আপ দিয়ে দাঁত মাজে সকালে রাতে। দুধের চেয়েও ফকফকা দাঁত আমার। ক্লোজ আপের জন্যই তো তোমার কাছে যাই, একটু ক্লোজ হতে। তা না হলে তোমার কাছে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ইঁদুর মারা গন্ধ বেশি আসে তোমার শরীর দিয়ে। গোসল টোসল তো করো না বোধ হয়। করবে কি করে? ফরজ গোসল না করলে তো শরীরে ইঁদুর মারা গন্ধই থাকবে। নেই আমি একটা ভদ্রসভ্য ছেলে, সেজন্য তোমার মাঝে মাঝে দুটো না জাস্ট একটা চুমু খাই। তোমার তো নিজেকে নিয়ে গর্ভবতী হয়ে যাওয়ার কথা মাহি। শুকরিয়া আদায় করো, তোমার জামাই তোমাকে দয়া করে একটু ভালোবাসে। তা না হলে সারা জীবন অসুখী হয়ে থাকতে। আমার আবার বড় মন, এমন গরিব সহ মেয়েকে অসুখী থাকতে দেখতে ইচ্ছে করে না, তাই সঙ্গ দিয়ে একটু জীবিত করি। অকৃতজ্ঞা মেয়ে কোথাকার। মাহি রাগী দৃষ্টি নিক্ষেপ করলো এজওয়ানের দিকে। সে আপনার সঙ্গে চাইছে কে? আমি চাইছি? চাওনি, সেজন্য তো সেতে সেতে দিচ্ছি। চাইলে কি আর দিতাম নাকি? এত সময় অপচয় করার মতন অডায়াল সময় আমার নেই। সরো এখান থেকে। হাফ লেডিজ জেন্টলম্যান মাহি। শের কথাটা শুনে মাহি দাঁত চেপে জিজ্ঞাসা করলো, হাফ লেডিস জেন্টলম্যান মানে? হাফ নারী আর হাফ পুরুষের বৈশিষ্ট্য নিয়ে ঘোরা মানুষ। কোন দিক দিয়ে আমায় আপনার পুরুষ মনে হয়? সব দিক দিয়ে সুইট হার্ট। ঘুমাবে নাকি আর একটু ডোজ চাই? দেব? ভালো লাগে ডোজটা দিতে। কি নাইস অনুভূতি। তুমি একটু হাতে হাতে সাহায্য করলে মনে হয় সঙ্গ দিলে অনুভূতিটা আরও জোস হতো। নেক্সট টাইম সঙ্গ দিবে, ওকে? মাহি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো। এর সাথে তর্কে যাওয়া মানে মানুষ হয়ে ঘাস খাওয়ার সমান। পরের দিন সকালে, আজ কটা দিন হলো প্রেমার শরীর ভীষণ দুর্বল। কোনো কিছু খেতে পারে না, বমি হচ্ছে, কোনো কাজ ঠিক মতো করতে পারে না। পিরিয়ডটাও 2 মাস হলো হচ্ছে না। এক প্রকার আতঙ্কিত হয়ে গেল প্রেমা। ভয়ে ভয়ে বাড়ির পাশের ফার্মেসি থেকে একটা কিট নিয়ে পরীক্ষা করে নিল। ফলাফল পজিটিভ আসলো। 2টো লাল দাগ স্পষ্ট কিটে। প্রেমার জায়গায় অন্য কোনো বিবাহিত নারী থাকলে বোধহয় এই কিটটা দেখে খুশিতে আত্মহারা হয়ে যেত, আনন্দে কেঁদে দিত। কিন্তু প্রেমা আনন্দিত হতে পারছে না। তার চোখ দিয়ে জল গড়াচ্ছে ঠিকই, কিন্তু সেটা আনন্দের না। তার এই 9 বছরের সংসারে সে এমন নিউজ এর আগেও একবার পেয়েছে। প্রথম নিউজে খুশি হলেও সেই খুশি তার বেশিক্ষণ টিকতে পারেনি। তার স্বামী নামক পুরুষটি প্রেমার মা হবার কথা শুনে সেই মুহূর্তে বাচ্চাটা নষ্ট করার সব পরিকল্পনা করেছিল এবং সফলও হয়েছিল। প্রেমা হাতে পায়ে ধরে আর্তনাদ করে ভিক্ষা চেয়েছিল প্রাণটার, কিন্তু শেখর বাঁচতে দেয়নি। 2.5 মাসের বাচ্চা ছিল সে। শেখরকে পশুর সাথে তুলনা করলে বোধহয় পশুকেও অপমান করা হবে। সে এর চেয়েও একজন নিকৃষ্ট মানুষ। তার জীবনে এক নেশা, শারীরিক চাহিদা, খারাপ কাজ করা ছাড়া আর কিছুই নেই। প্রেমার প্রেগনেন্ট হওয়ার কথা শুনে শেখর একটা কথা বলছিল। সেই কথা মনে হলে প্রেমার মরে যেতে ইচ্ছা করে। সে বলেছিল, তুই পেটে বাচ্চা নিয়ে ঘুরলে রাতে এসে কারে কতটা নিকৃষ্ট হলে মানুষ এসব বলে। তার নিজের রক্ত ছিল পেটে, সেই রক্তকে সে নিজের হাতে খুন করে। দোকান থেকে বাচ্চা নষ্ট করার মেডিসিন এনে জোর করে খাওয়াতে চায়, কিন্তু প্রেমা খায়নি। প্রেমা শেখরকে বুঝিয়েছিল, কেঁদে আকুল হয়েছিল, প্রাণ ভিক্ষা চেয়েছিল এই ক্ষুদ্র প্রাণটার জন্য। কিন্তু শেখর ছিল অটল, নিষ্ঠুর। একদিন রাতে চুপি চুপি একটা বড়ি মিশিয়ে দিয়েছিল প্রেমার গ্লাসে। প্রেমা তেষ্টা পাওয়া পানিটা খেয়েছিল, কিন্তু প্রেমা জানতো না ওর শরীরে মৃত্যুর রাসায়নিক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। জানলে তেষ্টায় মরে যেত, তারপরেও খেত না ওই পানি। পরের দিন সকাল থেকে প্রেমার পেট মোচড়ানো ব্যথা শুরু হয়। ধীরে ধীরে ব্যথাটা অসহ্য হয়ে ওঠে। গলা ফাটিয়ে কাঁদে প্রেমা। নাভির নিচে অসহনীয় এক যন্ত্রণা। কোমর থেকে পায়ের রগ পর্যন্ত টান ধরে আসে। চিৎকার করে উঠে বারবার, গলা ফাটে। শেখরকে বারবার বলে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে। উল্টো শেখর আরও ধমক দিয়ে বলে, নাটক কম কষালে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। সেই সন্ধ্যায় রক্ত নামলো এক পশলা নয়, যেন কোনো নদী ভেসে গেল ওর 2 পায়ের মাঝখান দিয়ে। প্রেমা বাথরুমে দৌড়ে গেল। প্রেমা তখনও বুঝতেছিল না কি হচ্ছে এটা। হঠাৎ করে ওর 2 পায়ের মাঝখান দিয়ে একটা লালচে রক্তের চাকা গড়িয়ে পড়লো, প্লাস্টিকি মাংসের টুকরার মতো। গোলগাল গুটিসুটি হয়ে শুয়ে থাকা ছোট্ট কিছুর একটা অবয়ব। কি ছিল সেটা? এটাই তো প্রেমার বাচ্চা, ওর গর্ভে জন্ম নেওয়া, পৃথিবী দেখতে না পারা একটা ক্ষুদ্র প্রাণ।
প্রেমা চোখ ফেটে কাঁদে, দম আটকে আসে, বাথরুমের মেঝেতে বসে পড়ে। রক্তে ভেজা পায়ের মাঝখানে তাকিয়ে দেখে ছোট্ট সেই চাকা, কতটা মাংস, কতটা রক্ত আর কতটা স্বপ্ন। প্রেমার হাত থরথর করছিল, ওর বুকটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। সে চিৎকার করতে চেয়েও পারেনি, শুধুই হাউমাউ করে কেঁদে এগিয়েছিল। প্রেমার আধার জীবনে জন্ম নেয়া এক আলো, একটা কুড়ি যাকে ফুটতেই দেওয়া হলো না। সেই 2.5 মাসের বাচ্চাটা, যার সবে শারীরিক গঠন শুরু হচ্ছিল, তাকে তার নিজের বাবাই হত্যা করেছে। সেই ছোট্ট টুকরোটাকে শেখর কাজের লোক এনে কাপড় দিয়ে তুলে ফেলে দিয়ে আসতে বলে বাড়ির ডাস্টবিনের ড্রামে। এমন বাবা কখনো দেখেছেন আপনারা? হয়তো দেখেছেন। পৃথিবীতে এমন অযোগ্য বাবা আছে, প্রেমার কপালেও এমন জঘন্য একটা পিতা আছে। তাই তার পেটের সন্তানও এমন জঘন্য পিতা পেয়েছে। প্রেমাকে সেদিনই কড়া করে বলে দেওয়া হয়েছে বাচ্চা যেন ভবিষ্যতে তার গর্ভে না আসে। সেই রাতে শেখর শারীরিক সম্পর্ক করেছিল প্রেমার সাথে। ভাবতে পারছেন শেখর কতটা জঘন্য? প্রেমার ঘন্টা কয়েকও হয়নি সন্তান হারানোর শোক, তীব্র ব্যথা, গড়গড় করে রক্ত বের হওয়ার। সেই সময়টাতে সে প্রেমার কাছাকাছি আসে জোর জবস্তি করে। কিন্তু এখন প্রেমা কি করবে? এবার কিভাবে সে নিজে বাঁচবে আর নিজের বাচ্চাটাকে বাঁচাবে? শেখরের কানে গেলে বাচ্চা আসে, দুজনে শেষ হয়ে যাবে। প্রেমার মৃত্যু হবে না, কিন্তু বাচ্চা মৃত্যু নিশ্চিত। প্রেমা কিটটা কমটের ভিতর ফেলে দিল। বুঝতে দেওয়া যাবে না শেখরকে, যতদিন লুকিয়ে রাখা যায় সে রাখবে। প্রেমা বড় বড় করে দম ফেলে নিচে আসলো। শেখর বাসায় নেই, তার শ্বশুর আর ছোট দেবর স্বামীর বাসায়। শেখররা 3 ভাই। মেজ দেবরটাকে সরাসরি এখনো দেখেনি প্রেমা কখনো, নাম শুনেছে সুভান, কই থাকে সেটাও জানে না। তবে মাঝে মধ্যে শ্বশুর আর শেখরকে ফোনে কথা বলতে শুনে। প্রেমা খাবার বেড়ে দেয় শ্বশুর আর দেবরকে। স্বামীর গুনে গুনে হলেও প্রেমার থেকে 5-6 বছরের ছোট, ভাবি বলে সম্মান তো দেয়ই না। বয়সে যে বড় সেই হিসাবেও সম্মান নেই। এমনভাবে অপমান অপদস্থ করে যেন মনে হয় প্রেমা তার পার্সোনাল কাজের লোক। এই তো খাবারে প্রেমা পরোটার ডিম দিয়েছে, লাট সাহেবটা খাবেন না। প্রেমাকে হুকুম দিল স্যান্ডউইচ বানিয়ে আনতে, অথচ সকালে উঠে সে অসুস্থ শরীর নিয়ে এসব বানিয়েছে। মুখের উপর না বললে এই ছেলে তেরে এসে মারতেও দ্বিধা করবে না। প্রেমা মাথা নত করে রান্নাঘরে গেল স্যান্ডউইচ বানাতে। সবার খাওয়া শেষ হলো, কিন্তু প্রেমাকে কেউ খাওয়ার কথা বললো না। প্রেমা খাবারগুলো ঢেকে রুমে চলে আসলো। এই পৃথিবীতে আপন বলতে প্রেমার কেউ নেই। এই 4 দেওয়ালের মাঝেই তাকে থাকতে হয়। একটু দম বন্ধ হয়ে আসলেও বের হবার জো নেই। প্রেমা দাঁত কামড়ে সব সয়ে যাচ্ছে, এই ভেবে একদিন তার জীবনে সুখ আসবে, আর নয়তো অতি শীঘ্রই তার মরণের ডাক আসবে। সোলেমান মেহেরিনকে নিয়ে তার পরের দিন বিকালে সুলতান ভিলায় নিয়ে আসে। মোতালেব ভুইয়া আরও কয়েকটা দিন থাকতে বলেছিল, কিন্তু সোলেমান থাকেনি। তার ঢাকায় ফিরতে হবে, সামনে একটা বড় কাজ আছে। সুলতান ভিলায় মেহেরিনকে রেখে তার পরের দিন সকালে সে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। যাওয়ার সময় মেহেরিন ছোট্ট করে জিজ্ঞাসা করেছিল, আমাদের আবার দেখা হবে কবে? প্রতি উত্তরে সোলেমান মুচকি হেসে বলেছিল, যখন তুমি চাইবে। এই সেই শেষ কথা। আজ আগস্টের 28 তারিখ। সোলেমান চলে গেছে 10 দিন হবে। এর মধ্যে একটুও কথা হয়নি মেহেরিনের সাথে। রাত পোহালেই মেহেরিনের জন্মদিন। 29শে আগস্ট সে 18 বছরে পদার্পণ করবে। সবাই জন্মদিন নিয়ে উৎফুল্ল হলেও জন্মদিনের দিন মেহেরিনের মন খারাপ হয়ে যায় ভেবে যে তার জীবন থেকে আরও একটা বছর চোখের পলকে চলে গেল। মৃত্যুর দোরগোড়ায় আরও 1 বছর এগিয়ে গেল। প্রতি বছর মোতালেব মেহেরিনের জন্মদিনের দিন মাদ্রাসায় এতিম বাচ্চাদের খাওয়ান। সকালে ঘুম থেকে উঠে মেয়ের কপালে চুমু দিয়ে দিনটা শুরু করেন। বিড়বিড় করে কী সব দোয়া পড়ে শরীরে ফু দিয়ে বলেন তার মেয়েকে যেন আল্লাহ নেক হায়াত আরও দান করে, তার মেয়েটা যেন আল্লাহ দিনের পথে সঠিকভাবে চলতে পারে, তার দোষ ছোট বড় সকল পাপ যেন মাফ করে দেন। মসজিদের ইমাম সাহেবকে মোতালেব ভুইয়া তার সাধ্য মতন টাকা পয়সা দেন মেয়ের জন্য দোয়া করার জন্য। সেলিনের বেলায় সেম কাজই করেন। মেহেরিন জীবনে একটা বেস্ট বাবা পেয়েছে, এমন বাবা লাখে একটা হয়। মেহেরিন জানালা শিখে মাথা টেকিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। আজকের চাঁদটা অসম্ভব সুন্দর, পরিপূর্ণ হয়ে উঠেছে, অথচ মেহেরিন পরিপূর্ণ না। তার স্বামীর অভাবটা সবসময় হয়, কিন্তু কি করার, স্বামী যে তার নেতা সাহেব, দেশও সামলাতে হয়। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলো, তার সুলতান সাহেব কি জানে আগামীকাল সে 18তে পদার্পণ করবে? সে কি আর তখন তার লেদা বউ থাকবে? সুলতান সাহেব মেহেরিনকে বিশ না করুক, অন্তত একটাবার তার কণ্ঠস্বর শোনাক। তার কণ্ঠস্বর যে মেহেরিনের বড্ড প্রিয়। তার কণ্ঠস্বর শুনলে মনে হয় মেহেরিনের তৃষ্ণা ভাবটা কেটে যায়। রাত এখন 7:30 বাজে। মেহেরিন জানালা দিয়ে স্পষ্ট দেখতে পেল বাড়ির কাজের লোক হাসান ভাই আর এজওয়ান একটা গরুকে নিয়ে আসতেছে। হঠাৎ গরু কেন আনতেছে? কিছু আছে নাকি বাড়িতে? মেহেরিন নিচে নেমে আসলো। আনোয়ার সুলতান আমিরুল সুলতানকে বলছে, বড় সড়ো গরু এনেছিস তো? হুজুরকে বলা আছে? জি আব্বা, সব বলা আছে। হুজুর চলে আসবে ঠিক সময়ে। বাচ্চাদের জন্য জামা কাপড় ওগুলো সব কেনা হয়েছে। মেহেরিন বুঝলো না কোনো কথার মানে। হুজুর আসবে কেন কাল বাসায়? গরু আর বাচ্চাদের জামা কাপড়ের কথা বলছিল কেন? কাল কি বাসায়? মেহেরিনের যে জন্মদিন এটা তো জানার কথা না বোধ হয়। মেহেরিন রান্নাঘরের দিকে গেল। আফিয়া সুলতানা চা বানাচ্ছে। মেহেরিন জিজ্ঞাসা করবে করেও পরে আর জিজ্ঞাসা করতে পারলো না। মাহি বাগানে দাঁড়িয়ে গরুটাকে দেখছে। এজওয়ান গরুটাকে গাছের সাথে বাঁধছে। মাহি জিজ্ঞাসা করলো,
গরু দিয়ে কি হবে? মানুষ খাওয়ানো হবে কবে? আগামীকাল। কি উপলক্ষে? 1 মিনিট, কাল কয় তারিখ? 29 তারিখ। কাল তো মেহেরিনের বার্থডে। রেজওয়ান ভ্রু কুচকালো, অবাক হয়ে বলল, কাল ভাবির জন্মদিন। সেই উপলক্ষে কি এসব আয়োজন করা হচ্ছে? রেজওয়ান কিছু বলল না। অদ্ভুত, মেহেরিনের জন্মদিন হবার জন্য আর কোনো তারিখ ছিল না। আগস্টের 29 তারিখেই হতে হলো। হায় রে সোলেমান ভাইয়ের, একদিকে বইয়ের জন্মদিন আর আরেক দিক দিয়ে কি হলো? উত্তর দিন। কি উত্তর দেব? এসব আয়োজন মেহেরিনের জন্য? আমি একবারও বলছি এসব ভাবির জন্য? মাথা খেও না তো, যাও এখান থেকে। রাত হলো তো খেতে দাও না, অথচ আমার মাথা খেতে ঠিকই চলে আসো। সকাল হলেই দেখতে পারবে এইসব কিসের জন্য। মাহি মুখ বাঁকিয়ে চলে আসলো। যা ইচ্ছে হোক। মাহি ফোনে একটা কেক অর্ডার দিল। রাত 12টা বাজলে সে মেহেরিনকে উইশ করবে। কেকটা 1 ঘন্টার মাঝে চলে আসলো। মাহি ফ্রিজে রেখে দিল। সবাই ঘুমিয়ে গেলে রুমাইসাকে নিয়ে সে মেহেরিনকে সারপ্রাইজ দিবে। রাতের ডিনারটা আজ সবাই অনেক চুপচাপ করে খেয়েছে অন্যান্য দিনের চেয়ে। মেহেরিন মাহি দুজনেই সেটা লক্ষ্য করেছে বেশ ভালো মতোই। ডিনার শেষে যে যার রুমে চলে গেল। মাহি রুমে পায়চারি করতে করতে 12টা বাজার অপেক্ষা করলো। রেজওয়ান মাহিকে রুম জুড়ে পায়চারি করতে দেখে বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, কি শয়তানের বুদ্ধি আটছো নাকি মাথায়? বাজে কথা বলবেন না তো, ঘুমান আপনি। তুমিও আসো ঘুমাই। জেগে আর কি করবে বলো? শুধু চেহারা চোখের নিচে ড্রাগস আলকেল ফেলা ছাড়া আর কিছুই করতে পারবে না। মাহি কথা বাড়ালো না। 12টা বাজতেই রুম থেকে বের হলো। ফ্রিজ থেকে কেকটা নিয়ে রুমাইসার ঘরের সামনে গেল। দরজায় টোকা দিতেই শুনতে পেল রুমের ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। মাহি চমকালো। আশ্চর্য, এমন হাসি খুশি একটা মেয়ে কাঁদছে কেন? মাহি দরজায় কড়া নাড়ল। আকস্মিক দরজায় কড়া নাড়ার শব্দে চমকে উঠল রুমাইসা। তড়িঘড়ি করে চোখের জলটা মুছে হাতে থাকা ছবিটা খাটের নিচে রেখে গলা পরিষ্কার করে জিজ্ঞাসা করলো, কে? আমি মাহি। রুমাইসা বসা থেকে উঠে দরজাটা খুলে দিল। জিজ্ঞাসা করলো, কিছু বলবে ভাবি? মাহি রুমের ভিতরে ঢুকলো। ডিম লাইট জ্বলছে। মাহি সুইচ টিপে বাতি জ্বালালো। কাঁদছিলে কেন রুমাইসা? রুমাইসা চমকালো। থতমত খেয়ে বলল, কই যাচ্ছিলাম, কাঁদিনি তো। মাহি রুমাইসার ফিরিয়ে নেওয়া মুখটা নিচের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, মিথ্যা বলবে না রুমাইসা, আমি স্পষ্ট শুনেছি। এই যে দেখো, চোখ ফোলা তোমার। রুমাইসা কথাটাকে সূক্ষ্মভাবে এড়িয়ে গিয়ে মাহির হাতে থাকা কেকটা দেখে বলল, কেক কিসের জন্য ভাবি? কেকের কথা তুলতে মাহির মনোযোগ হারিয়ে গেল। কেকের দিকে তাকিয়ে বলল, রুমাইসা চমকালো, ভাবির জন্মদিন আজ? চলো মেহেরিনকে সারপ্রাইজ দেব। রুমাইসা হাত কচলাতে শুরু করলো। মাহি রুমাইসার হাত ধরে নিয়ে গেল মেহেরিনের রুমের সামনে। মেহেরিন তাহাজ্জুদের নামাজটা সবই আদায় করে উঠেছে। দরজায় আকস্মিক ধাক্কানোর শব্দ শুনে যায় নামাজটা গুছিয়ে রেখে দরজা খুলতেই সামনে কেক আর জ্বলন্ত মোমবাতি মুখে সামনে ধরে দাঁড়িয়ে থাকতে দেখলো মাহিকে। পাশে দাঁড়িয়ে আছে রুমাইসা। মেয়েটার চোখ মুখ ফোলা লাগছে। কিছু হয়েছে ওর? মাহি কেকটা সরিয়ে হাসি মুখে বলল, শুভ জন্মদিন মেহেরিন। মেহেরিন অবাকই হলো। মাহি মনে রেখেছে তার জন্মদিন। মাহি ভেতরে ঢুকে কেকটা বিছানায় রাখলো। মেহেরিন রুমাইসার দিকে তাকিয়ে বলল, আপু তুমি ঠিক আছো? রুমাইসা জড়িয়ে ধরলো মেহেরিনকে। ভাঙা গলায় বলল, জন্মদিনের শুভেচ্ছা তোমায় ভাবি। মাহি মেহেরিনকে ডেকে আসতে বলল। মেহেরিন রুমাইসাকে নিয়ে এগিয়ে আসলে মাহি কেকটা কাটতে বলল। মেহেরিনের মুখটা কালো হয়ে গেল। সে জীবনে জন্মদিনে কেক কাটেনি। আর এভাবে জন্মদিন পালন করা মোটেও উচিত নয়। জন্মদিন উদযাপন মূলত ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি থেকে এসেছে। আর মেহেরিন এসব ইহুদিদের মতন জন্মদিন পালন করা মোটেও পছন্দ করে না। আর জন্মদিন আনন্দের সাথে পালন করার মতো কোনো বিষয় না। এটা আরও জীবন থেকে প্রাপ্ত বছরগুলো এক এক করে কেটে নেয়। এই দিন নিয়ে মেহেরিনের আনন্দ হয় না। আপু, মাহি উত্তর দিল, কেকটা আমি না কাটলে কষ্ট পাবেন? এই ভ্রু কুচকালো। কেন, কি হয়েছে মেহেরিন? কাটবে না কেন? আমি কখনো কেক কেটে জন্মদিন পালন করিনি আপু। আমার পরিবারও করেনি। আমাদের ধর্মের সাথে অন্য ধর্মের কালচার মেলানো উচিত না। সামান্য কেকই তো মেহেরিন, আমরা তো গান বাজনা করছি না, কিচ্ছু হবে না। আমার কথা কষ্ট পাবেন না। না জেনেই কত পাপ করে ফেলি আমরা। আর সেখানে আমি জেনে শুনে আপনার মন রক্ষার জন্য এই কাজটা করতে পারছি না, মাফ করবেন। এসব কেক কাটায় বিশ্বাসী নই আমি। আপনি শুধু মন থেকে দোয়া করবেন আমার জন্য, আমি তাতেই খুশি। মাহি কেকটার দিকে তাকিয়ে রইল। তার আগে বোঝা উচিত ছিল মেহেরিন কেমন টাইপের মেয়ে। কেকটা সাইডে রেখে বলল, বেশ, তোমায় আমি জোর করব না।
কথাটা শেষ করে মেহরিনের দু গালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, আল্লাহ তোমার জীবনটা খুশিতে ভরে দিক, কোনো দুঃখ তোমার স্পর্শ না করুক, তুমি একটা পবিত্র সাদা পায়রা। মেহরিন মৃদু হাসলো। মাহি কেকটা নিয়ে বলল, তাহলে অন্যদিন খাওয়া যাক কেক? জি অবশ্যই। ঘুমায় তাহলে, আসছি। মাহি রুমাইসা চলে গেল। মেহরিন দরজা আটকে বিছানায় আসলো। এখন ঘুমিয়ে পড়া উচিত তার। সকালে ঘুম ভাঙলো মেহরিনের আফিয়া সুলতানার ডাকে। মেহরিন বিছানা ছেড়ে উঠতে নাকে ঘ্রাণ আসে খাবারের। খোলা চুলগুলো হাত খোপা করে বেঁধে বিছানা ছেড়ে উঠে দরজা খুলল। ফজরে উঠে নামাজ পড়ে আবার শুয়েছিল একটু। আফিয়া সুলতান মেহরিনকে মাথায় কাপড় দিয়ে তাড়াতাড়ি নিচে আসতে বলল। মেহরিন মাথায় ভালো মতো হিজাবের মতন করে ওড়না দিয়ে নিচে আসলো। বসার ঘরে মেঝেতে সাদা চাদর বিছানো হয়েছে। আজ কোনো অনুষ্ঠান বাসায়। মেহরিন বাগানে আসলো। দেখলো বড় বড় হাঁড়িতে রান্নার কাজ চলছে। পাশে এসে মাহি দাঁড়াতেই মেহরিন জিজ্ঞাসা করলো, আজ কি কোনো বিশেষ দিন আপু, যার জন্য এত আয়োজন? বলতে পারছি না। তখনই বাড়ির গেট দিয়ে একটা সাদা গাড়ি ঢুকে। গাড়ি থেকে সাদা পাঞ্জাবি, টুপি আর চোখে চশমা হুজুর নেমে এলেন শান্ত ভঙ্গিতে। তিনি একজন সম্মানিত আলেম, যিনি বরাবরই কোরআন হাদিসের আলোকে কথা বলেন। হুজুরের পেছনে পেছনে কিছু বাচ্চা ছেলেরা নেমে আসলেন। আফিয়া সুলতান মেহরিন আর মাহিকে ভেতরে যেতে বলল। আমিরুল সুলতান এগিয়ে গেল হুজুরের নিকট। গাড়ি পাঠিয়েছিল তাদের আনার জন্য। আসতে অসুবিধা হয়নি তো? আলেম মুচকি হেসে বলল, না না, কোনো অসুবিধা হয়নি। চলুন ভেতরে চলুন। বসার ঘরে পুরুষ সদস্যরা বসেছে, মেয়েরা ঘরের ভেতরে। হুজুর বসে বললেন, মৃত ব্যক্তির দোয়ার করা দরকার। কবরের পরে তার আলম বন্ধ হয়ে যায়। শুধু 3টি জিনিস চাই না: সাগদা চারিয়া, ইমলে নাফি, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। তিনি নিজ হাতে খোলাফা পাঠ করলেন। তারপর সূরা ইয়াসিনের কিছু অংশ পড়লেন। সবাই চুপচাপ শুনল। মাইকে সবটা শুনল মেহরিন। আমজাদ সুলতান নামটা কিছুটা শোনা শোনা লাগছে, কিন্তু কোথায় শুনেছে মনে পড়ছে না। আফিয়া সুলতানকে জিজ্ঞাসা করলো, আম্মা, আমজাদ সুলতানটা কে? আফিয়া সুলতান উত্তর দিল, এই পরিবারের বড় ছেলে, আমার ভাসুর। মেহরিন চুপ হয়ে গেল। এই জন্য এই নামটা শোনা শোনা লাগছিল। তার মানে উনি মেহরিনের চাচা শ্বশুর। হুজুর মোনাজাত ধরলেন, হে আল্লাহ, এই সুলতান পরিবারের বড় ছেলে আমজাদ সুলতানকে তুমি কবরে শান্তি দাও, আলো দাও। যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে তুমি ক্ষমা করে দাও। তার সন্তানেরা যেন তার জন্য সগদা ও নেক আমল করে যেতে পারে, আমিন। মোনাজাতটা শেষ হতে রুমাইসা শব্দ করে কেঁদে উঠল। মেহরিন চমকালো। কান্নার মাঝে বারবার বাবা বলে কাঁদছে। আফিয়া সুলতান রুমাইসাকে নিয়ে ঘরে গেল। আফিয়া সুলতানকে জড়িয়ে ধরে পাগলের মতন কাঁদতে কাঁদতে আমার বাবা বলে বলে মাহি এজওয়ানকে জিজ্ঞাসা করলো, ও এভাবে বাবা বাবা বলে কাঁদছে কেন? তাহলে কি আম্মা আম্মা বলে কাঁদবে? মেহরিন ভাবলো চাচাকে বোধহয় অনেক ভালোবাসতো রুমাইসা, সেজন্য এভাবে কাঁদছে বাবা বাবা বলে। দুপুর গড়িয়ে গেলে হুজুর বিদায় নিলেন। এজওয়ান, আমির সুলতান, আনোয়ার সুলতান রওনা হলেন শহরের পাশের এক ছোট্ট এতিমখানার দিকে। সঙ্গে করে নেওয়া হয়েছে রান্না করা খাবার আর নতুন জামা কাপড়, জুতা, টুথপেস্ট, সাবান সহ কিছু প্রয়োজনীয় জিনিস। এতিমখানায় দিবে আর পথ শিশুদের দিবে। সুলতান নিবাসের সামনের বাগানের ডানে একপাশে একেবারে শেষ প্রান্তে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি পরে দাঁড়িয়ে আছে সোলেমান। তার পাশে বাশা সুলতান আর ইব্রাহিমও দাঁড়ানো। সোলেমানের সামনে এই দুটো কবর পাশাপাশি, একটা আমজাদ সুলতানের আর একটা আমজাদ সুলতানের স্ত্রী মরিয়ম সুলতানের। ধীর গলায় সোলেমান সালাম দিল, আসসালামু আলাইকুম। ইহালাল কবর। তারপর কিবলামুখী হয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি এবং অন্যান্য সূরা পাঠ করে নিল। আজ অনেকগুলো বছর হলো এই মানুষ দুটো সোলেমানের নিকট নেই। আজ তারা বেঁচে থাকলে কতই না ভালো হতো। বাশা সুলতান বড় ভাইয়ের কবরটার দিকে তাকালো। বাবার মতনই সবসময় ভালোবেসে গেছে তাকে। জিয়ারত শেষে বাশা সুলতান আর ইব্রাহিম চলে গেল পথ শিশুদের খাবার আর জামা কাপড় বিলাতে। সোলেমান পড়ে রইল কবরের সামনে। তার পা নড়তে চাইছে না, শরীর ভার হয়ে আসতেছে। চোখের সামনে কত দৃশ্য ভেসে আসছে। চোখ দিয়ে গড়ালো কয়েক ফোঁটা অশ্রু। মায়ের শরীরের গন্ধ, বাবার স্নেহ আজ 2 যুগের বেশি হলো সোলেমান পায় না। যেই নির্মমভাবে তার বাবা মাকে মারা হয়েছে, তার প্রতিশোধ না নেওয়া অবধি সোলেমান শান্তি পাচ্ছে না। সে ওইসব খুনিদের শাস্তি দিয়ে ছাড়বে যারা তাকে তার বোনকে এতিম করেছে। সোলেমান চোখের জল মুছে নিল সন্তর্পণে। তার বাবা সবসময় বলেছে কখনো চোখের জল ফেলবে না। চোখের জল ফেলা মানে নিজের দুর্বলতাকে মানুষকে জানানো। সোলেমান নিবাসের ভেতরে চলে গেল। নিজের রুমের ভেতর ঢুকে আলমারি খুলে বাবার ছবিটা বের করলো। কালো সুটবুট পরিহিত টকবগে এক যুবক, সোলেমানের থেকে কোনো অংশে কম না দেখতে। আমজাদ সুলতানেরই তো রক্ত সোলেমান, বাপের মতোই হবে ছেলে, এটাই স্বাভাবিক। সোলেমান ছবিটার উপর হাত বুলালো আলতো করে, মৃদু স্বরে বলে উঠল, আচ্ছা, আমজাদ সুলতান তো আপনার চাচা।
তে আমজাদ সুলতানের বউ বাচ্চা নেই? কেন, সেসব জেনে তুমি কি করবে? না, এমনি কৌতূহল হলো জানার। এত কৌতূহল থাকা একদমই ভালো না মাহি। বউ নেই, মারা গেছে। বাচ্চা আছে তাহলে? কজন? এক ছেলে এক মেয়ে। তারা ছিল না কেন তাদের বাবার মৃত্যুবার্ষিকীতে? কে বলেছে তারা ছিল না? ছিল। ছেলে জিয়ারত করেছে চাচার কবরে। বাসা আসলো না কেন? তুমি গোয়েন্দা? না, কেন? এত প্রশ্ন কেন করছো? যাও, বরের জন্য কফি বানিয়ে আনো। বরের সেবা যত্ন করো। আমি চাকর না আপনার। বরের সেবা যত্ন করলে কেউ চাকর হয় না। বাড়ির থেকে কিছু শিখো। ভাইজান বাড়ি থাকলে কত সেবা যত্ন করে। ভাইজানের কথা শুনতেই মাহির মনে পড়ল, সোলেমান সাহেব আসলো না কেন আজ? এজওয়ান এবার টোটালি বিরক্ত হলো। এখন আবার আমার ভাইজানকে নিয়ে কেন বলে? সে তার কাজ ঠিকঠাক মতো করতেছে ঢাকাতে। বর রেখে বরের বাইকে নিয়ে এত মাথা ঘামিও না তো, বিরক্ত লাগে। সেপ্টেম্বর মাস আসে যেন এক নিস্তব্ধ নিঃশ্বাসের মতো। গ্রীষ্মের ঝাঁপানি গরম আর বর্ষার বৃষ্টির ঝমঝমানি শেষে আকাশ হয়ে ওঠে অমলিন, শীতল ও স্বচ্ছ। সকালে উঠে যখন জানালার বাইরে তাকানো হয় তখন দেখতে পাওয়া যায় বিশাল বিশাল মেঘেরা ডানা মেলেছে। তাদের মৃদু সাদা চাদরে পুরো আকাশ ঢেকে রেখেছে। কখনো সোনালী সূর্যের হালকা আভা বিকিরণ করে মেঘেদের ফাঁকে ফাঁকে। সন্ধ্যায় আকাশে মায়াময় রঙের রঙিন চিত্র ফুটে ওঠে। গাঢ় নীল থেকে ধূসর আর লালিমার থেকে কমলা ছড়িয়ে পড়ে এক অপূর্ব দৃশ্য। পাখিরা এখন কম আসে, কিন্তু যারা আসে তাদের গান যেন আরো কোমল এবং মৃদু। বাতাসে শীতল হাওয়ার ছোঁয়া যা গ্রীষ্মের উত্তাপ থেকে মুক্তি এনে দেয়। গাছপালা ধীরে ধীরে রং পাল্টে নেয়। পাতাগুলো যেন একটু একটু করে হলুদ আর লালাভ রঙের ছোঁয়া পায়। কিন্তু 2020 সালের সেপ্টেম্বর মাস এসেছে ভয়াবহতা নিয়ে। 2020 সাল ইতিহাসের কোভিড-19 মহামারী বছর হিসাবে চিহ্নিত থাকলেও এই বৈশ্বিক দুর্যোগের মাঝেও বাংলাদেশে যে ভয়ঙ্কর সামাজিক ব্যাধি মাথাচাড়া দিয়ে উঠেছিল তা হলো ধর্ষণ ও নারী নির্যাতন। সেপ্টেম্বর 2020 এমন একটি মাস যেখানে প্রায় প্রতিদিনই গণমাধ্যম কোনো না কোনো ধর্ষণের খবর প্রকাশিত হতো। এসব ঘটনায় শুধু নারী সমাজ নয়, গোটা জাতি আতঙ্কিত, ক্ষুব্ধ হয়ে পড়ে। এই মাসে দেশে গড়ে প্রতিদিন 3 থেকে 4টি ধর্ষণের মামলা রেকর্ড করা হয়। বাস্তব সংখ্যাটি আরও বেশি বলে মনে করা হয়, কারণ অনেক ভুক্তভোগী সামাজিক লজ্জা ও নিরাপত্তার অভাবে মামলা করতে পারেন না। এসব ঘটনার মধ্যে অনেকগুলো ছিল গ্যাংরেপ বা গণধর্ষণ। আবার অনেক ক্ষেত্রে ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো অমানবিক কাজও ঘটে। 25শে সেপ্টেম্বর 2020 সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে এক নববিবাহিত দম্পতি ঘুরতে গেলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গ্যাংরেপ করে একদল সন্ত্রাসী। অভিযুক্তরা ছিল স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী। এই ঘটনা দেশজুড়ে আলোড়ন তোলে। অভিযুক্তদের কেউ কলেজ হোস্টেলের কক্ষে অস্ত্রসহ বসবাস করত, যা প্রশাসনের ব্যর্থতাও তুলে ধরে। সেপ্টেম্বর মাসেই ঘটে আরও একটা ভয়াবহ ঘটনা। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে তার ঘরে ঢুকে বিব্রস্ত করে নৃশংসভাবে পেটানো হয়, তার গোপনাঙ্গে আঘাত করা হয় এবং তা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় দেলোয়ার বাহিনী নামের একটি দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রুপ জড়িত ছিল, যারা স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় অবাধে অপরাধ করত। এই একই মাসে খাগড়াছড়ি, কুষ্টিয়া, টাঙ্গাইল, বরিশাল সহ নানা জেলায় শিশুকন্যা স্কুল ছাত্রীদের ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। কোথাও ধর্ষণের পর হত্যা, আবার কোথাও ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করার খবর পাওয়া যায়। এসব ঘটনার প্রেক্ষিতে দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ পর্যন্ত শুরু হয় ধর্ষকের ফাঁসি চাই আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, সুশীল সমাজ সবাই সরব হয়ে ওঠে। রাজধানী সহ দেশের নানা প্রান্তে মানববন্ধন, প্রতিবাদ মিছিল, অবস্থান কর্মসূচি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ধর্ষকের ফাঁসি চাই জাতীয়ভাবে ট্রেন্ড করে। ধর্ষণের অনেক ঘটনা দেখা যায়। অপরাধীরা রাজনৈতিকভাবে প্রভাবশালী, স্থানীয় নেতাদের ছত্রছায়ায় থাকা এসব অপরাধী বছরের পর বছর ধরে এলাকায় ভয়ভীতি ও সন্ত্রাস চালিয়ে গেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা, পুলিশি ব্যবস্থা নিতে গড়িমসি, প্রভাবশালীদের চাপ, এসব কারণে ভুক্তভোগীরা ন্যায় বিচার পান না। নিউজ পেপারগুলো এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে সব দেখল সোলেমান। রাগে তার কপালে রক ফুলে গেছে। এটা দেশ নাকি নরকে পরিণত হচ্ছে? ধর্ষণের বেশিরভাগই রাজনৈতিক দলের লোকজন যুক্ত থাকলে সেই অভিযুক্তদের শাস্তিতে দূরে থাক, পুলিশ স্টেশনে নেওয়ার আগে তাদের জামিন অগ্রিম রেডি হয়ে থাকে। এই ধর্ষণ জিনিসটাকে প্রচণ্ড ঘৃণা করে সোলেমান। এই ধর্ষণের ভুক্তভোগী তার মা নিজেও ছিলেন। সে নিজেও তার মায়ের সেই ধর্ষণকারী, হত্যাকারীকে খুঁজে চলেছে। সোলেমান এত বছরে বুঝে গিয়েছে পর্দার আড়ালে থাকা সেই লোকটা সোলেমানের থেকে ক্ষমতাশীল, চতুর কেউ। তা না হলে এতদিনে সোলেমান তাকে ঠিক খুঁজে নিত। তার চেহারা তো দূরে থাক, কণ্ঠস্বর অবধি শোনেনি সোলেমান। একটাই ক্লু, লোকটার হাতে একটা উড়ো ও বোরস
ট্যাটু আঁকা দেখেছিল, পুরো শরীর ঢাকা ছিল কালো পোশাক, এমনকি মুখটাও। শুধু হাতের এক অংশ দেখেছিল সে। তার আম্মাকে গুলি করার সময় যখন পিস্তল তাক করেছিল ঝোপের ভেতর থেকে, ঠিক তখনই দেখেছিল সোলেমান বুঝে গিয়েছিল সেই লোকই তার বাবাকেও নির্মমভাবে হত্যা করেছে। ইমন বসে আছে বাগানে গাছের নিচে, হাতে তার স্মার্টফোন, ফোনের স্ক্রিনে উর্মির হাস্যোজ্জ্বল ছবি, উর্মির পেছনে মেহেরিনের উল্টো করে দাঁড়ানো ছবি, মাথায় কাপড় দেওয়া লম্বা চুল দেখা যাচ্ছে। এই এক ছবি ছাড়া আর কোনো ছবি নেই তার কাছে। মেহেরিনের প্রতিদিন নিয়ম করে ছবিটা দেখে, বুক ভারী হয়ে আসে, শিরা উপশিরার রক্ত চলাচল তীব্র হয়, বুকে দারুণ ব্যথা অনুভব হয়। তারপরও ইমন দেখে। অভ্যাস কি আর এত সহজে যায়? ইমন একধানে ছবিটার দিকে তাকিয়ে বলে, তুমি কেন যে আমার হলো না মেহেরিন? আমার হলে কি অনেক ক্ষতি হয়ে যেত তোমার, বলো? আমার টাকা নাই, কিন্তু ভালোবাসার কোনো কমতি আমার মাঝে ছিল না। এই যে আমি তোমারে চাইলাম, দু হাত তুলে চাইলাম, মনোজাতে তোমার জন্য অশ্রু বিসর্জন দিলাম। তারপরেও দেখো আমি তোমারে পাইলাম না, অথচ তোমার স্বামী তোমার না চাইয়াও পেয়ে গেল। আল্লাহ কি আমার দুঃখটাকে চোখে দেখলো না? এই হৃদয় ভাঙ্গা মনোজাতগুলো কি তার করুণার তালিকায় ঠাঁই পাইল না? এইখানে আল্লাহ আমার ঠকাই দিল না? এই যে তুমি, যে আর কোনোদিন আমার হইবে না, এটা তো আমি মানতে পারি না। তোমার আর নিজের জন্য চাওয়াটা তো অসম্ভব। তোমার আল্লাহ তো আমার সব দিক দিয়ে ঠকাই দিছে মেহেরিন। তোমাকে ভালোবাসার ভাগ্য হলো, কিন্তু পাওয়ার ভাগ্য হলো না। এই দুঃখ, এই কষ্ট আমি কাকে দেখাবো? কেউ নেই শোনার মতন। আমার বুক ফেঁপে ওঠে, দম বন্ধ হয়ে আসে। তোমার স্বামীর ভাগ্যটা কেন যে আমার হলো না? কথাগুলো এলোমেলো গলায় বলে থামলো ইমন। ইব্রাহিম খুঁজছিল ইমনকে। জানালা দিয়ে ইমনকে বাগানে দেখে এগিয়ে আসলো। ইমনের পেছনে দাঁড়াতেই ফোনের স্ক্রিনে চোখ পড়তে চমকে উঠল। ইমনের ফোনের স্ক্রিনে উর্মির ছবি কেন? উর্মি কি তাহলে সেই মেয়ে যাকে ইব্রাহিম গলা ঝেড়ে ইমনকে ডাক দিল? ইমন ঘাড় বেঁকে ইব্রাহিমকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, জি স্যার, বলুন। ভালো আছো? জি। মন খারাপ মনে হলো যে? না না না, ঠিক আছে। আমি কোথাও যাবেন? না, যাব না। তোমার কি কিছু হয়েছে? বাড়ি থেকে ফেরার পরই দেখছি চুপচাপ থাকো। কই, কিছু হয়নি। আচ্ছা যাও, দুপুরের খাবারটা খেয়ে নাও। সোলেমান তার ক্লাবে এসেছে আজ অনেক দিন পর। ৩৫ বছরের এক কুলাঙ্গার সন্তানকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। ইয়াসিন উত্তম মধ্যম দিয়েছে এতক্ষণ। সোলেমানের কানে খবর এসেছে এই ছেলে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ভদ্রমহিলার সব সম্পত্তি আত্মসাৎ করে। সেই মহিলা এখন রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে। স্থানীয়রা বিচার দিয়েছে বউয়ের কথা শুনে মায়ের উপর অত্যাচারও করত। সোলেমান ক্লাবে ঢুকে পরনের কালো শার্টের হাতাটা গুটিয়ে নেয়, তারপর সরাসরি ওই লোকের সামনে চেয়ার টেনে বসে শান্ত গলায় বলল, তোকে কি করা উচিত আমার বল? একেবারে জানিয়ে মেরে ফেলবো নাকি জিন্দা লাশ বানিয়ে রেখে দেব? কোনটা চাস বল? লোকটার নাম সেলিম। সে ভয়ে তটস্থ হয়ে আছে। সোলেমানের হিংস্র চাহনি দেখে বুকের ভেতরটা কাঁপছে, ব্যথায় টান টান করছে শরীরটা। স্যার, মাফ কইরা দেন। সোলেমান সহসা গলা চেপে ধরল সেলিমের। মাফ? তোর মতো কুলঙ্গারকে মাফ? এই তোর ভাবনা একবারও আসেনি? যার গর্ভে তুই জন্ম নিলি, না খাইয়ে যে তোকে খাইয়ে মানুষ করেছে, তার উপর অত্যাচার করতে একটু বুক কাঁপেনি? শালার বেটা, মায়ের সাথে কোন জানোয়ার এমন করে রে? বইয়ের কথা সব। তোর বউয়ের মায়ের বাপ, শুয়োরের বাচ্চা। ওই ওর বউরে ধরে নিয়ে আয়। ওই মহিলার সমস্যা কি? নিজের মাকে মাসে মাসে এটা ওটা পাঠায়, অথচ যার টাকায় পাঠায় তার মাকেই দেখতে পারে না। এই তোর বাচ্চা কয়টা? এক ছেলে, এক মেয়ে। সোলেমান ঠাটি একটা চর বসিয়ে দিয়ে বলল, তোর ছেলে বিয়ের পর তোকে লাথি মেরে বের করে দিলে কেমন হবে? ভাই, ভুল হইয়া গেছে। আমি আর বইয়ের কথা শুনবো না। তোর মাকে এখন কি করবে তুই? বাসায় নিয়ে যাব। তোর বউ? ডিভোর্স দিয়ে দিব। সোলেমান আরো একটা চর বসিয়ে দিয়ে বলল, আমি ডিভোর্স দিতে বলেছি? তুই বেটা না স্বামী হওয়ার যোগ্য, না ছেলে হওয়ার যোগ্য? পুরুষ হওয়ার কথা তো বাদেই দিলাম। তোর বউ যখন তোর মায়ের নামে কুটুমি করতো, তখন উল্টো পাল্টা থাপ্পড় দিলি না কেন বলতো? এই ইয়াসিন, ওরে আরো কয়েক ঘন্টা উত্তম মধ্যম দিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসবি। আর ওই বৃদ্ধ মহিলা যা যা কেড়ে নিয়েছে তার সব ওনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবি। যদি না দেয় তাহলে একে একেবারে জানে মেরে রাস্তায় বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসবি। এর মতো 2-1টা কিড মরলে কোনো সমস্যা হবে না।
সোলেমান বাড়ি ফিরে আসলো। এখন বাজে রাত 7টা। বাড়িতে মায়ের ফোন করে সবার খোঁজ খবর নিতেই জানতে পারলো রুমাইসা এখনো বাসায় ফেরেনি, বান্ধবীর বাসায় অ্যাসাইনমেন্ট করছে। সোলেমান কাট গলায় বলে দিল সন্ধ্যার আজান দেওয়ার পর যেন বাড়ির মেয়েগুলো তো দূরে থাক, ওদের ছায়াও যেন ভিলার বাহিরে না যায়। চারিদিকে এমনিতে এত ধর্ষণের ঘটনা ঘটছে। স্পিকারে ফোনটা থাকায় মেহেরিন শুনলো সব কথা। ভীষণ রাগী শোনালো কণ্ঠ, রেগে আছে। আফিয়া সুলতান বলল, মেহরিনের সাথে কথা বলবি? সোলেমান সরাসরি না করে দিল। মেহরিনের খারাপ লাগলো। কতগুলো দিন হলো সে কথা বলে না। সবার সাথে কথা বলে কিন্তু মেহরিনের সাথেই বলে না। সোলেমান ভাবলো শান্ত হয়ে তারপর কথা বলবে বউয়ের সাথে। রাগে কণ্ঠস্বর নিয়ে বউয়ের সাথে কথা বলতে রাজি না সোলেমান ফোনটা কেটে রুমাইসাকে ফোন করলো। রুমাইসা বাড়ির মোড়েই চলে এসেছে। ভাইয়ের ফোন পেয়ে হাসি মুখে রিসিভ করলেও ভাইয়ার এক ধমকে মুখটা চুপসে গেল। ওয়ার্নিং করে দিল মাগরিবের আজানের পরে যেন রুমাইসা বাড়ির বাহিরে না থাকে। যদি কানে আসে সে বাহিরে, তাহলে তার চেয়ে খারাপ কেউ হবে না। রুমাইসা তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে আসলো। মেহেরিনকে বসার ঘরে চুপচাপ বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, মুড অফ নাকি তোমার? মেহেরিন তাকালো রুমাইসার দিকে। না। তাহলে? ভালো লাগছে না। ভাইয়াকে মিস করছো? উনি আমার সাথে কথা বলে না আপু। সেদিন গেল, এর মধ্যে একটাবারের জন্যও তিনি কথা বলেন না আমার সাথে। আমি কোনো দোষ করেছি কি? আচ্ছা মন খারাপ করো না, তোমার এই ননদ আছে না, সব ঠিক করে দেবে। ভাইয়া তো আজ ভীষণ লেগে আছে, আমাকে বকলো জানো। আমাকে ফোন করেছিল তখন শুনেছি। কিছু একটা হয়েছে ঢাকায় বুঝলে। শুনলাম কাল মাহি ভাবি আর ভাইয়াও চলে যাবে। বাড়িটা আরো ফাঁকা হয়ে যাবে। তোমার বিয়ে হয়ে গেলে তো আরো ফাঁকা হয়ে যাবে বাসাটা। রুমাইসা বাঁকা চোখে তাকালো। আমি বিয়ে করব না, কুমারী থাকবো। মেহেরিন মৃদু হাসলো। প্রেমে পড়লে তখন আর এই কথা বলবে না। প্রেমই করব না কখনো, আর বিয়েও করব না। আমি এই বাড়িতেই থাকবো, তোমার মাহি ভাবির বাচ্চা কাচ্চা পালবো। এখন চলো রুমে চলো। মাহি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে দেখছে। সকালে আজ সাফওয়ান ফোন করেছিল। লোকটা এখনো স্বাভাবিক হতে পারেনি। ব্যাকুল হয়ে বলল একটা বার সে মাহির সাথে দেখা করতে চায়। মাহি বলল সে সুলতানপুর এসেছে। সাফওয়ান সুলতান ভিলার সামনে আসতে চেয়েছে। বাড়িতে ঢুকবে না, মাহি শুধু জানালার সামনে দাঁড়াবে। সাফওয়ান দূর থেকেই দেখে চলে যাবে, একটুও ছুতে চাইবে না। মাহির তখন যে কি কান্না পেল সাফওয়ানের বাচ্চামো গলায় কথা বলা শুনে। একজন শক্তপোক্ত সিআইডি অফিসারকে সে জাস্ট ভেঙে গুড়িয়ে দিয়েছে। না হোক মিল এই জন্মে মাহি নিজেকে যতটা সম্ভব ঠিক রেখে বলেছে, আমি ঢাকা ফিরে দেখা করব। সাফওয়ান যেন এইটুকুতে মহা খুশি হয়ে গেল। আমি অপেক্ষায় রইলাম তোমার মাহি। মাহি কেটে দিয়েছিল ফোনটা। তার কষ্ট হয় সাফওয়ানের কথা ভাবলে, কিন্তু যা ভাগ্যে নেই তা নিয়ে মিছে আশা আসে সাফওয়ানকে দিবে না। সাফওয়ানকে সে মুভ অন করতে বলবে। তার কারণে সাফওয়ানের জীবনে থেমে থাকবে তা মাহি চায় না। তার নিজের জীবনের শেষটা সে ভালো মতোই জানে। এক হিসাবে ভালোই হয়েছে সাফওয়ান তার হয়নি। মাহির কোনো পিছু টানার নেই। সে এখন শুধু তার লক্ষ্যের দিকে আগাবে। বাশা সুলতান আর রেজওয়ান সুলতানকে তাদের প্রাপ্যটা দিয়েই ছাড়বে। তার কিছুক্ষণ পরে সাফওয়ানের বাবা শামসুল মির্জা ফোন করেছিল। বোধহয় পাশেই ছিল ছেলের কথাগুলো শুনেছিল। শামসুল মির্জা এক প্রকার হুমকি দিয়েই মাহিকে বলল জীবনে যেন সে সাফওয়ানের সামনে না আসে। মাহির কারণে আজ তার ছেলের এই অবস্থা। মাহিকে যাচ্ছে তাই বলে অপমান অপদস্থ করলো। এও শুনতে হলো মায়ের মতনই হয়েছে মেয়ে। পরকিয়া করে ধরা খেয়ে আত্মহত্যা করেছে মা। তার মেয়ে তো তার পথেই চলবে। মাহি দাঁত চেপে সব সহ্য করলেও তার মায়ের বিষয়ে এসব সে মোটেও সহ্য করেনি। শামসুল মির্জাকে ওয়ার্নিং করে দিল তাকে যা ইচ্ছা বলবে, কিন্তু তার মাকে নিয়ে যেন কিছু না বলে। লোকজন তার মায়ের বিষয়ে যেটা জানে সেটা সত্যি না। তার মা পরকিয়া করেনি, করেছে তার বাবা তরিকুল চৌধুরী। সময়টা 1992 সালের গ্রীষ্মকাল। শাহজাহানপুর স্টেশনের এক ফাঁকা প্ল্যাটফর্মে বিদেশি চেহারার এক নারী নেমে দাঁড়ায় কোলে 1.5 বছরের এক কন্যা শিশু মোহনাকে নিয়ে। নারীটির নাম মেরিলিন দেমির। তাকে রিসিভ করতে আসে খয়েরি স্যুট পরা এক লোক। তার নাম তরিকুল চৌধুরী, বাংলাদেশের একজন নামকরা ব্যবসায়ী। মেরিলিন দেমির ফ্রান্সের মাইসন ডু বোন প্যাস্টিওর নামের এক এতিমখানায় বড় হয়েছে। মেরিলিন দেমির বাবা মা অনেক ছোটবেলাতেই মারা যায়। মেরিলিন দেমির বাবা মা মেরিলিন দেমি যে এতিমখানায় বড় হয়েছে সে এতিমখানার মালিকের বাড়ির মালি ও কাজের লোক ছিল। 1960 সালে দুজনেই মারা যান। তরিকুলের সাথে তার পরিচয় হয়েছিল 1990 সালে প্যারিসের এক আর্ট এক্সিবিশনে। সেখান থেকে তাদের প্রেমের সূচনা। ফ্রান্সে বিয়ে করে তারা। বিয়ের 1 বছর পরই তরিকুল চৌধুরী দেশে চলে আসে। মেরিলিন ফ্রান্সেই একা থাকতো, কিন্তু মোহনা হবার পর মোহনার বয়স যখন 1.5 বছর হয় তখন সে বাংলাদেশে চলে আসে। প্রথম দিকে সবকিছুই স্বপ্নের মতো ছিল। রাজপ্রাসাদের মতো বাড়ি, গৃহপরিচারিকা, দামি গহনা, সামাজিক মর্যাদা। তবে তরিকুলের রাতগুলো ছিল অনুপস্থিত। মোহনা বড় হতে থাকে বাবার গর্জনে এবং মায়ের কান্নায়। 1995 সালের 24শে জানুয়ারি জন্ম নেয় মাহি, মেরিলিনের দ্বিতীয় সন্তান।
মাহি জন্মের পর থেকে তরিকুল বদলাতে শুরু করে। তরিকুল নিত্য নতুন মেয়েদেরকে নিয়ে আসে ঘরে। অনেক সময় এমন হয় মেরিলিনের সামনে মেয়েটিকে আলিঙ্গন করছে দরজানা বন্ধ করে। মেরিলিন বিদেশিনী হলেও তার চোখের সামনেই তার স্বামী এসব করবে আর সে চুপচাপ হাসি মুখে মেনে নিবে তা পারেনি। তরিকুলকে বাধা দেওয়ার জন্য কত মার যে মেরিলিনকে খেতে হয়েছে তার হিসাব নেই। মোহনার মুখে শুনেছে মেরিলিন দেমির রাতে কাঁদতো আর চিৎকার করে বলতো, তোমার মতো পুরুষের সাথে থাকার চেয়ে মৃত্যু অনেক শান্তির। বোনের মুখে এও শুনেছে তরিকুলের সবচেয়ে কাছের বন্ধু বাসার সুলতানের কাছে তার মা সাহায্য চাইতে গিয়েছিল। এক রাতে মোহনাকে নেয়নি সাথে, সুলতান বাড়িতে গিয়েছিল। ভোরে ফিরেছিল বিবর্ণ বিধ্বস্ত চেহারায়। কি হয়েছিল তার মায়ের সাথে সুলতান বাড়িতে মাহি জানে না। সেদিনই নিজ রুমে সিলিং ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যা করে মেরিলিন দেমির। তরিকুল চৌধুরীর চোখ মুখ একটু অনুতপ্তের ছায়া ছিল না, উল্টো রটিয়েছিল মেরিলিন দেমির পরকিয়া করেছিল। তরিকুল চৌধুরী তা হাতে নাতে ধরে ফেলেছে, সেজন্য আত্মহত্যা করেছে। এইসব কথা মোহনা বলেছে মাহিকে। মাহি ড্যামশিওর বাসার সুলতান আর তরিকুল চৌধুরী দুজনে কিছু একটা করেছে সেদিন রাতে, সেজন্য তার মা আত্মহত্যার মতন এমন একটা পাপ কাজ করেছে। এজওয়ান টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুমে দরজা খুলে বের হতে হতে গাইছিল। এই 2 লাইন গাওয়া শেষ হতে মাথা ঘুরে আয়নার দিকে তাকাতেই থমকে গেল। হায় হায়, মাহিকে কি স্নিগ্ধ লাগছে মিষ্টি কালার কামিজে। এজওয়ান হাতের ভেজা টাওয়েলটা বিছানায় ছুঁড়ে ফেলে আয়নায় থাকা মাহির প্রতিবিম্বের দিকে তাকিয়ে মাথাটা হালকা হেলিয়ে দিয়ে বলল। মাহি ভ্রু কুচকালো, আয়নায় থাকা এজওয়ানের প্রতিবিম্বের দিকে তাকালো। শালা লুচ্চা ভণ্ড বলে দুটো গালি দিল বিড়বিড় করে। তারপর হেয়ার ব্যান্ড দিয়ে চুলগুলো বেঁধে দিল। এজওয়ানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে এজওয়ান মাহির হাতটা খপ করে ধরে ফেলে। মাহি বিরক্ত হয়ে তাকায়। সমস্যা কি আপনার? সব সময় এমন ছোঁয়াছুঁই করেন কেন? আমার অপমানজনক কথা শুনলে বিশ্বাস করো, পেটের ভাত হজম হয় না। হাত ছাড়ুন। না ছাড়লে কি করবে? খুন করে ফেলবো। অনেক আগেই খুন হয়ে গেছি তোমার প্রেমে। এবার ভালোবাসার ওষুধ দিয়ে আমার সারিয়ে তোলো। টয়লেটের গু দিব আপনায়, খাবেন? এজওয়ান মাহিকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়ে বলে, যা শালি এখান থেকে, আমি ভুলেই গেছিলাম। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। গোলামের পুত, তোরে ভালোবাসা দেওয়ার জন্য আমি বসে আছি। কথাটা বলে বিড়বিড় করে বেরিয়ে আসলো রুম থেকে মাহি। রাতে ডিনার করে মেহেরিন আর রুমাইসা আসলো আফিয়া সুলতানের রুমে। তাদের পিছু পিছু মাহিও আসলো। বিছানা জুড়ে গয়নার বাক্স। আফিয়া সুলতান ধরে ধরে দেখছে সেগুলো। মাহি আর মেহেরিন আসতেই আফিয়া সুলতান তাদের বসতে বলল। মাহি মেহেরিন পাশাপাশি বসলো। আফিয়া সুলতান যদি মেহেরিনকে তার শাশুড়ির সব গয়না দিয়ে দিয়েছিল বিয়ের আগে, তারপর একটা পেন্ডেন্ট রয়ে গেছে। আফিয়া সুলতান সেটাই মেহেরিনের হাতে তুলে দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।